আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুমন। আজকে আপনাদের লাইভে দেখাবো সিপিইউ কিভাবে রিবালিং করবেন, সিপিইউ কিভাবে উঠাবেন, এ টু জেড বিস্তারিত। আমার মনে হয় আজকে যে লাইভটা আমি দেখাতে চলেছি, ইতিপূর্বে ফেসবুকে এত ডিটেলসে সম্ভবত কেউ এই ধরনের পোস্ট করেনি। তাই আপনারা কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি সঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্টে একটু জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব যে সিপিইউ সম্পর্কিত বিস্তারিত আপনাদের সামনে তথ্য দেওয়ার। বিগত রবিবারে গত রবিবারে ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্য ছিল, লাইভটি আর কি। তা শারীরিক অসুস্থতার কারণে লাইভটা করা সম্ভব হয়নি। তা যাই হোক, আজকে সুযোগ সুবিধা অনুযায়ী আজকের দিনে আমরা লাইভটার সময় নির্ধারণ করেছি রাত 9:30-এ। আমাদের বিষয়বস্তু হলো যে আইসি রিবলিং এবং ক্লিনিং। মোবাইল সার্ভিসিং জগতে মোবাইল সার্ভিসিং করেন আর আইসির কাজ করেন না, এজন্য যারা আইসির কাজ বোঝেন না বা এর ডিটেলসে যারা জানার চেষ্টা করেন না, তারা অনেকেই হয়তো অনেক ধরনের বিপদে পড়ে থাকে। তা আমি মনে করি আপনি যদি আইসির কাজ নাও করেন, তারপরও আপনাকে সিপিইউর যে বিষয়টা, একটা আইসি তোলা প্লাস লাগানো প্লাস ক্লিনিং প্লাস রিবলিং, এই সম্পর্কে বেসিক কিছু তথ্য জেনে রাখা ভালো। তাই তারই প্রেক্ষিতে অনেকের রিকোয়েস্টের কারণে আমি আজকের যে লাইভটা করতে যাচ্ছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইভ বলা যায়। যারা মোবাইল টেকনিশিয়ান আছেন, যারা নতুনভাবে শুরু করছেন, যারা জানেন তাদের জন্য তো শুভকামনা। আর যারা জানেন না, যারা এই জগতে প্রথম এসছেন, ভাবছেন কী দিয়ে কী করবেন, কিভাবে শুরু করবেন, কাজ কতদূর আগাবেন, তাদের জন্য বেসিক থেকে কিছুটা অ্যাডভান্স হতে পারে আজকের এই লাইভটি। আমরা দেখুন যে মোবাইল সার্ভিসিং করি, মোবাইল সার্ভিসিংয়ের যে বিষয়বস্তু আছে এগুলো সম্পর্কে সঠিক ধারণা না নিয়েই একটা বিজনেস স্টার্ট করি। তো যার কারণে কি হয় যে অনেক সময় কি হয় যে আপনি কাজটা কিভাবে শুরু করবেন, কতদূর পর্যন্ত আগাবেন, এটা হচ্ছে যে নির্ভর করে আপনার বেসিক যে স্কিল আছে এটার উপরে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা টেকনিশিয়ান যারা আমরা মোবাইলের কাজ বুঝি বা করতে চাই, আমরা কখনো চেষ্টা করি না যে আমাদের আমরা এটা মাথায় রাখি না যে আমাদের চেষ্টা করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা কি মনে করি যে এই কাজটা তো আমি পারবো। কিন্তু কি হয়, যখন আমরা কাজের টেবিলে বসি, কাস্টমার যখন একটা কাজ দেয়, এটা নিয়ে বিভিন্ন ধরনের বিড়ম্বনা তৈরি হয়। আর এজন্যই আমাদের প্রয়োজন যে আমাদের যে বিষয়বস্তু আছে এগুলো সঠিকভাবে জানা প্লাস বোঝা। তা এটার কারণে আমাদের কি হবে যে আমরা ফার্স্ট স্টেপে আইসি কখন ওঠাবো, আইসি কখন রিবলিং করব, তারপরে কোন আইসি কত হিটে কত টেম্পারেচার রাখবো, এটা কিন্তু জানা প্রয়োজন। তা এটা যখন আমরা সঠিকভাবে জানছি না, বুঝছি না, তখন আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। ধরেন একটা আইসিতে হিটের পরিমাণটা এভাবে রাখা হয়েছে যেটার কারণে আইসিটা বাস্ট হয়ে গেল, বা আইসির উঠাতে যে মাদারবোর্ড ফুলে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজটা কিন্তু হলো না। তা এজন্য আপনাকে সঠিকভাবে যে হিট মেজারমেন্টের বিষয়টা আছে এটা কিন্তু বুঝতে হবে। আমরা কি করব যে পেস্ট, তার গ্লু, আয়রন, হট গান, এগুলো সব অ্যাকুরেট ব্যবহার করার চেষ্টা করব। প্রতিটা ফোনই কিছু হিট টেম্পারেচার অ্যাডজাস্ট করার ক্ষমতা রাখে। এরই ভিতরে যখন আপনি বোর্ড অনুযায়ী কাজ করবেন এবং বোর্ড সম্পর্কে আপনার যখন সঠিক ধারণা থাকবে, তখন কিন্তু সেই কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। যেমন স্যামসাংয়ের বোর্ডগুলোই একরকম হিট অ্যাবজর্ব করে,
টেকনো ইনফিনিক্সের বোর্ডগুলো একরকম হিট অ্যাবজর্ব করে। আমি কিন্তু এই স্ক্রিনে দেখাচ্ছি। এরপরে হচ্ছে যে অপ্পো যে বোর্ডগুলো আছে, বোর্ডের কালার দেখে অনেকে বোর্ড নির্ণয় করতে পারে যে এটা কি ধরনের বোর্ড আছে। এরপরে আপনার হচ্ছে যে সবথেকে বেশি ডেঞ্জারাস বোর্ড বলা হয় রিয়েলমি বোর্ড। আমি কিন্তু অনেক তথ্য দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ। যারা মানে শেষে বা মাঝে লাইভে যুক্ত হবেন বা হচ্ছেন, তারা শুরু থেকে ভিডিওটা আবার প্লেব্যাক করে শুনবেন। আমি কিছু তথ্য শুরু থেকে দেওয়ার চেষ্টা করছি। তা আমরা প্রথমে স্ক্রিনে যাব, স্ক্রিন থেকে আমরা শুরু করব। আমি কিছু আপনাদের জন্য একটা বেসিক পেজ সাজিয়ে নিয়েছি এবং সেই অনুযায়ী কিন্তু লাইভটা শুরু করব। অন্যরা যারা লাইভ করে তারা জানি না কিভাবে করে, তাদের যে তথ্য আছে তাদের তথ্যর সাথে আমার তথ্য মিলবে না। কারণ আমি চেষ্টা করি আমার ভিতরে সর্বোচ্চটুকুন একটা মানে ভিজিটরকে দেওয়ার, বা আমার যারা আছে ফলোয়ার আছে, যারা ফ্রেন্ড আছে, যারা টেকনিশিয়ান আছে, আমি কিন্তু নতুন টেকনিশিয়ান বেস কাজগুলো দেখাই। আর এই কাজগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, যে অনেকের একটাই কমপ্লেন যে ভাই দেখেন যে আপনি যখন আমাদের কাজগুলো দেখান মন থেকে দেখান। মানে অধিকাংশ কমেন্ট এরকম এসছে যে আপনার কাজগুলো দেখে আমি অনেক কাজ শিখতে পেরেছি। আসলে শেখা না শেখার ব্যাপারটা একান্ত আপনার, কিন্তু শেয়ার করার বিষয়টা হচ্ছে যে কে কিভাবে করে সেটা হচ্ছে বিষয়। তা আমি যখন আপনাদেরকে একটা কাজ দেখাই বোঝাই, তখন A to Z সঠিক গাইডলাইন্স অনুযায়ী দেখাই। এর ভিতরে কিছু কাজ মিসিং থাকতে পারে বা কিছু কথার মিস থাকতে পারে, এর জন্য অনেক সময় অনেকে বাজে মন্তব্য করেন। তা আমি ধরে নেব তাদের রুচি বা তাদের মন মানসিকতাই ওই রকম, যার কারণে সে ভালো জিনিস কখনো নিতে পারে না। তা যাই হোক, এখন আমরা শুরু করব। তার আগে আমরা কিছু আমাদের যে শিট আছে, শিট অনুযায়ী আমরা ধাপে ধাপে আমরা আগাবো। তা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9:30 আমরা শুরু করব। তা আমরা অলরেডি 10 মিনিট আগে আমরা স্টার্ট করেছি। তা আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনুগ্রহপূর্বক আমাদের লাইভটে শেয়ার করবেন এবং আপনাদের যে মানে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে দেখার সুযোগ করে দিন, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই সে কমেন্টে লিখুন, যেন আমি আপনাদের মত বা আপনাদের অভিপ্রায় বুঝতে পারি যে আপনারা কি বলতে চাচ্ছেন। আমি তো বলছি সেগুলো আপনারা বুঝছেন, কিন্তু আপনাদের থেকে তো কথা শোনা হচ্ছে না। তো কমেন্টের উত্তরে আমরা হয়তো অনেকটা আইডিয়া করতে পারবো। তো এখন আমরা আইসি রিবলিং কি এইটা সম্পর্কে আগে জানি। আইসি রিবলিং বলতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আইসি রিবলিং বলতে একটা আইসিকে আপনি যখন আপনার মতন করে সব কিছু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন, তখন আপনার আইসিকে উঠাতে হবে। একটা প্রসেসর যখন হচ্ছে যে আমরা রিবলিং করি, কেন করি, কিছু সিমটম অবশ্যই দেখি। অনেক সময় কি হয় যে ওয়াটার ড্যামেজের কারণে আইসিগুলো ওঠাতে হয়। ওয়াটার ড্যামেজের সময় কিছু কিছু আইসি কিন্তু ওঠানো লাগে না। এর ভিতরে যেসব আইসিগুলোর সাইটে যে ব্ল্যাক পেস্ট থাকে, এইগুলো অন্তত ওয়াটার ড্যামেজের সময় তোলার প্রয়োজন হয় না, যদি অপোজিট সাইডে ওভারহিটিং যদি না খায়। অনেক সময় এখানে ওভারহিটিং মানে হয়েছে, যেরকম এখানে একটা আইসি উঠাতে যাওয়া হয়েছে, যাওয়ার কারণে এত পরিমাণ হিট লেগে গেছে যে এর ভিতর থেকে বলগুলো ড্রাই হয়ে সাইডে চলে এসেছে। তখন কি হয় যে এই আইসিগুলো তখন আমাদের রিমুভ করতে হয়, রিবলিং করতে হয়। রিবলিং অর্থাৎ নতুন করে রিবলিং প্লেট ব্যবহার করে বল পেস্টের মাধ্যমে নতুন করে একটা মানে আইসি সংযোগ তৈরি করাকে রিবলিং বলা হয়। রিবলিং মানে আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আইসির নিচে কিন্তু হাজার হাজার বল আছে, যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি যে এই যে বল হাজার হবে না, 500, 600, 700 এক একটা আইসির এক এক রকম বল থাকে। এই বলগুলো নতুন করে বানিয়ে আবার আইসি মাদারবোর্ডে ইনস্টল করাকে রিবলিং বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা আইসির গুলো সম্পর্কে জানব। আইসির কিন্তু নিচে যে পেস্টগুলো থাকে, এগুলো হচ্ছে ডিফারেন্ট পেস্ট ব্যবহার করা হয়।
পেস্ট বা গ্লু যেটা বলা হয়, কালো আটা, সাদা আটা, তারপরে আপনার উইদাউট গ্লু বলা হচ্ছে যে গ্লু ছাড়া, মানে আপনার দেখুন যে অনেক বোর্ড আছে, যেরকম এটা হচ্ছে যে একটা ইনফিনিক্সের বোর্ড, এটা দেখুন এই যে নিচে কিন্তু গ্লু ছাড়াই আছে। এটা হচ্ছে যে আমি এটা উঠানো দেখছি, তবে এখানে হচ্ছে যে অলরেডি এই হচ্ছে যে এটা তোলা হয়েছে, তবে এটার নিচে কোনো গ্লু ছিল না। ইনটেক কোনো বোর্ড, এই যে এটা দেখুন এই যে এমটিকের যে আইসিটা আছে 6357 CRV, এই আইসিটার নিচে কিন্তু কোনো গ্লু নাই। এটা হচ্ছে যে গ্লু ছাড়া বলা হচ্ছে। এইসব ফোনগুলো আছে যে গ্লু ছাড়া বা নন গ্লু, উইদাউট গ্লু যেটাই বলেন সেটা ধরা হয়। এই হচ্ছে আইসির প্রকারভেদ। আপনার হচ্ছে আইসিতে থাকবে হচ্ছে যে ব্ল্যাকগুলো বলতে এইটাকে বলা হয় যেটা হচ্ছে যে আপনি রিয়েলমি ফোনে পাবেন, ভিভো ফোনে পাবেন। এখানে হচ্ছে যে প্রচুর পরিমাণের কালো আটা ব্যবহার করা হয়, আর আটাগুলো এতটাই হার্ড, যখন আমরা পেস্ট আছে যে হিট দিয়ে উঠাতে চাই, আটাটা সঠিকভাবে উঠতে পারে না বা উঠতে চায় না। এটা দেখুন এই যে ব্ল্যাক আটার কথা বললাম, এই যে এখানে যে ব্ল্যাক যে আটা আছে এটার এই যে এইটা, এই যে দেখা যায় নিশ্চয়, যে এর ভিতরে ভিতরে যেগুলো আছে এগুলোকে বলা হয় ব্ল্যাক পেস্ট। ব্ল্যাক পেস্ট কিন্তু অনেক হার্ড। এই ব্ল্যাক পেস্ট যদি আপনাকে ওঠাতে হয়, তাহলে সঠিক হিট যদি আপনি মানে ইউজ না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা ফোন হচ্ছে যে ড্যামেজ হতে পারে, আইসিটা ফুলে যেতে পারে, তারপরে মাদারবোর্ডও ফুলে যেতে পারে। যাই হোক, মানে এটা হচ্ছে যে ব্ল্যাকের সেকশন গেল। হোয়াইট বলতে কি, হোয়াইট হচ্ছে যে দেখুন এই যে হোয়াইট অনেকটা আটা টাইপের। আমরা যখন কালো আটা ব্যবহার করি, একটু তুলে দেখাই, এই যে দেখা যাচ্ছে নিশ্চয়, এটা হচ্ছে যে সাদা আটা। সাদা আটা কিভাবে উঠাবেন, কালো আটা কিভাবে উঠাবেন, এরপরেই যেটা মানে আঠা ব্যবহার করা হয়নি সেটা কিভাবে উঠাবেন, টোটাল বিস্তারিত আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে জানানো। মানে আপনারা এক ভিডিও থেকে মোটামুটি আইসি তোলা, লাগানো, বল করা A to Z আশা করি জানতে পারবেন। অনেকের প্রশ্ন এই ধরনের পেয়েছি, যার জন্য আমি কি হচ্ছে যে লাইভে আপনাদেরকে সরাসরি এই ডিটেলসে এটা বোঝানোর চেষ্টা করছি। এরপরে আইসির প্রকারভেদ। আইসির প্রকারভেদ বলতে আইসি আছে যে একটা আছে যে সিঙ্গেল মাদারবোর্ডের উপরে, একটা আছে যে সিঙ্গেল যে বোর্ডটা থাকে এটা আছে যে সিঙ্গেল আইসি, আর এইটার আইসি একটা আছে, এটার উপরে যখন আরেকটা আইসি বসানো হবে এইটাকে বলা হয় ডাবল আইসি। ডাবল আইসি বলতে যেটার নিচে যে আইসিটা থাকে এটা হচ্ছে যে প্রসেসর বলা হয়। এটা হচ্ছে যে আমি একটু মাইক্রোস্কোপে দেখাই। দেখুন এটা আমার কাছে একটা সিপিইউ আছে 8150 সিপিইউ। এটা হচ্ছে যে প্রসেসর ওপর সাইডেও আছে যে বল সেকশন রয়েছে, যেটা হচ্ছে যে আপনার এর উপরে যেটা বসে এটাকে র্যাম বলা হয়। বিগত দিনে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম M21 মডেলের একটা ফোনটার হচ্ছে যে কি বলে, ফোনটার যে মডেল হচ্ছে যে M21, ওইটা হচ্ছে ডাবল সিপিইউ বলা হয়, ডাবল আইসি এক কথায়। ওইটার উপরে যেটা থাকে ওইটাকে মিস্টেকভাবে আমি ওইটাকে ইউএফএস বলে ফেলছিলাম, কিন্তু ওইটা হবে র্যাম। তাই যাক, এটার উপরে যেটা আছে এটাকে র্যাম বলা হয়, আর নিচেরটা সিপিইউ। এই দুইটা আইসি যখন একসাথে থাকে এই আইসিটা কিভাবে উঠাবেন এটা আপনাদেরকে আমি জানাবো। এরপর বলা হচ্ছে যে নর্মাল আইসি। নর্মাল আইসি বলতে আমি কিছুক্ষণ আগে যে আইসিটা দেখালাম, এই যে আইসিটা কিন্তু নর্মাল বলা হচ্ছে, কেননা এর নিচে কোনো পেস্ট ব্যবহার করা হয়নি। এই আইসিটার নিচে কিন্তু কোনো পেস্ট ব্যবহার করা হয়নি। তাহলে আপনি কি করবেন, এই আইসিটা কিভাবে উঠাবেন? এখানে কি আপনি অনেক হাই হিট ব্যবহার করবেন? কিন্তু না, এটা করলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। হ্যাঁ, তা সেই হিসাব করে এটাকে আপনার হচ্ছে যে আপনার সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে। তাও আমরা এখন চেষ্টা করব যে একে সব কিছু জানা, A to Z যে ডিটেলসে আমি যেহেতু বলেছি অবশ্যই বলবো। এরপরে গ্লাস আইসি। আচ্ছা, গ্লাস আইসি সম্পর্কে অনেকে জানেন, অনেকে জানেন না।
আবার গ্লাস আইসি তোলার সম্পর্কেও অনেকের হচ্ছে যে ভুল ধারণা আছে যে গ্লাস আইসি হিট দিলে ফেটে যায়। আসলে গ্লাস আইসি অধিকাংশ যাই পাবেন, গ্লাস আইসি হচ্ছে যে আপনার ব্ল্যাক পেস্ট ছাড়াও থাকে, ব্ল্যাক পেস্ট সহ থাকে, হোয়াইট পেস্ট ছাড়াও থাকে, হোয়াইট সহও থাকে। তাহলে এই ব্ল্যাক পেস্টের জন্য কি করা লাগবে, যে আপনার হিট একরকম রাখা লাগবে ব্ল্যাক পেস্ট ছাড়া। আর গ্লাস আইসিগুলো আমি দেখাই, যে এটা যেটা দেখছেন এটা হচ্ছে যেমনি নর্মাল আইসি, এটা হচ্ছে নর্মাল আইসি। আর গ্লাস আইসি বলতে কাচের মতন এখানে একটা রিফ্লেক্ট করবে, দেখুন এই যে রিফ্লেক্ট করছে, এই যে রিফ্লেক্ট করছে, এই আইসিগুলো কিন্তু তোলার সময় খুব সাবধানতার সাথে তুলতে হবে। এবং এর নিচে কোনো পরিমাণ যদি কম বেশি হয়ে যায়, আপনি যে ছুরি বা নাইফ চালাবেন এটা যখন কম বেশি হয়ে যাবে তখন কিন্তু এই গ্লাস আইসি ফেটে যাবে। অনেক সময় কি হয় যে আমরা যখন উঠাতে যাই, ওঠানোর সময় কিন্তু এই ধরনের সমস্যায় পড়তে হয়। তাই আপনাকে খেয়াল করতে হবে যে এই গ্লাস আইসিগুলো খুব সাবধানতার সাথে তুলতে হবে। আর হিট মেজারমেন্ট কত রাখবেন আমি জানাচ্ছি, একটু পরে আমি বিস্তারিত বলছি। আমি আগে টোটালে ডিটেলসে আপনাকে মানে যে আমরা স্টেপে যাব এই স্টেপগুলো এক এক করে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এরপরে আমরা জানবো হচ্ছে যে টুলস সম্পর্কে। আপনি যখন রিবলিং করবেন, রিবলিংয়ের জন্য আপনাকে প্রথমত একটা ভালো মানের টুইজার ব্যবহার করতে হবে। একটা টুইজারটা হচ্ছে যে অনেক সূক্ষ্ম হওয়া লাগবে। মানে আপনারা চাইলে আপনাদের কাছে অনেক উন্নত মানের থাকতে পারে, আমি বেশ কয়েক পদের টুইজার ব্যবহার করি, নিশ্চয় দেখতে পাচ্ছেন। এই যে টুইজার আছে, তারপরে আপনার এখানে হচ্ছে যে আইসি রিমুভ করবেন যখন, একটা আছে এই যে নাইফ, মানে যখন আমরা আইসিটা উঠাবো, আইসি নিচ দিয়ে যাবো, এখান থেকে যাওয়ার পর ঠেলে তুলে দেবো। কিন্তু এটা দেখুন অনেক পাতলা, স্ক্রাব বলা হয় বা ব্লেড বলা হয়। এটা যখন আইসি নিচ দিয়ে যাবে, আইসি টেরই পাবে না যে তার নিচে কিছু গেছে। কেননা একটা বল যখন মাদারবোর্ডে থাকে, এই বলের একটা থিকনেস আছে, একটা সামান্য একটা থিকনেস আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা এই ফ্ল্যাটটা ব্যবহার করি। এটা এতটাই পাতলা যে এটার কারণে কোনো আইসির কোনো হ্যাসেল হবে না। মানে কোনো জায়গায় কোনো দেখা যাচ্ছে যে একটু মোটা হয়ে গেছে, যার জন্য আইসিটা ভেঙে যেতে পারে, বা হিট কম হয়েছে, আমি যখন জোরে ঠেলা দিলাম তাতে কি হচ্ছে যে জায়গা ক্রাশ হয়ে যাবে, এরকম সম্ভাবনা নেই। যার জন্য খুবই পাতলা মানের এই স্ক্রাবগুলো আপনাকে ব্যবহার করতে হবে। একটা ভালো মানের হট গান ব্যবহার করবেন, একটা আয়রন ব্যবহার করবেন। যেরকম আমি ব্যবহার করি কি কুইকের 861DW। এরপরে আমার যে আয়রন আছে সেটা হচ্ছে যে সুগনের T26D, এই মডেলের আমি আয়রনটা ব্যবহার করি। তো এরপরে হচ্ছে যে উইক যেটা আছে, উইক হচ্ছে যে আপনারা চাইলে রিলাইফের হোক বা খুব ভালো মানের সফট উইক ব্যবহার করবেন, সফট। এরপরে হচ্ছে যে যে বল পেস্ট আছে 199°C, দেখতে পাচ্ছেন নিশ্চয়। আমি এটা ব্যবহার করি, মেকানিকের 183, এই দুইটা আপাতত ব্যবহার করি আর কি। আপনারা চাইলে এটা ব্যবহার করবেন। 183° কোথায় ব্যবহার করবেন, 199°C তাপমাত্রার যে বল পেস্ট আছে এটা কোথায় ব্যবহার করবেন, এটাও আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানাবো। কেননা আপনি যখন ধরেন এই বল পেস্ট ব্যবহার করবেন, বল পেস্টের কারণেই কিন্তু আপনার কাস্টমার আপনার সুনাম করবে, এবং বল পেস্টের কারণে কিন্তু কাস্টমার আপনার বদনাম করবে, এটা হচ্ছে বুঝে নিন। কেননা একটা হচ্ছে যে বল পেস্ট এতটাই ইম্পর্টেন্ট যে এই কাজ আপনি সব দিক দেখলেন, ভালো করলেন, সব বুঝলেন, শুনলেন, কিন্তু শেষে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার এই বল পেস্টের জন্য কাস্টমার রিটার্ন আসলে, তখন কিন্তু আপনি কিন্তু ফল্ট খুঁজে পাবেন না। আপনি মনে করবেন হয় মাদারবোর্ডের সমস্যা, আর না আমি ভালো করে বল করতে পারিনি। কিন্তু আপনার এই কাজটা করার ক্ষেত্রে কিন্তু 100% অ্যাকুরেসি ছিল, এবং আপনি আপনার সর্বোচ্চ দিয়ে একটা কাজ করেছেন। আশা করি এইগুলো নিয়েও আপনাদের কিছু তথ্য দেব, আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন, এবং আপনাদের মতামত আমি জানতে চাচ্ছি। আপনারা যদি শেয়ার করেন এবং মতামত জানান তাহলে কী হবে, আমরা কিন্তু উৎসাহ পাই। দেখুন যে এই কাজটা বা এই স্টেপগুলো কিন্তু সহজে মানুষ
কাউকে শেয়ার করতে চায় না। কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি সহজে এত মানে এত ডিটেলসে এত বিশদভাবে কিন্তু আপনি জানতে পারবেন না। কিন্তু আমি চেষ্টা করছি যারা নতুন টেকনিশিয়ান আছে তাদেরকে একটু উঠে নেওয়ার। মাঝে আমি কিন্তু একটা ফেসবুকে একটা পোস্ট করছিলাম আমার ওয়ালে, যে আমি কিছু টেকনিশিয়ানদের নিয়ে আমি একটা মানে বৃহৎ আকারে একটা গ্রুপ খুলবো, যেটা হচ্ছে সিক্রেট গ্রুপ থাকবে। এখানে হচ্ছে যে সবসময় এখানে তথ্য আদান প্রদান হবে। একজন টেকনিশিয়ান একটা প্রবলেমে পড়েছে, তাকে কিভাবে তুলে নিয়ে আসা যায়, তাকে কিভাবে হেল্প করা যায়, সেটা সম্পর্কে আরেক ভাই পোস্ট করবে, এবং আরেক ভাই কি করবে, যদি সে না জানে তাহলে কি করবে, সেখান থেকে জেনে যাবে। তা আমি অনেক সাড়া পেয়েছিলাম, আর সেখান থেকে মূলত আমার একটা মানে আগ্রহ তৈরি হলো যে আমি যদি এভাবে যদি লাইভে কিছু কথা বলতে পারে, তাহলে হয়তো কিছু টেকনিশিয়ান ভাই আমার কথাতে হয়তো উপকৃত হতে পারে। দেখুন, আমরা কিন্তু সবাই মানে কন্টিনিউভাবে শিখতেছি, হ্যাঁ, যে আমি জানি আপনি জানেন না, বা আপনি জানেন আমি জানি না, এরকম না। বিষয়টা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত শিখছি, এবং আমার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা তো আপনাদের মাঝে শেয়ার করার মাধ্যমে এটা হচ্ছে যে একটা আছে যে মার্স হচ্ছে, এবং আমার সংশোধনী হচ্ছে। এটা হচ্ছে বিষয়। আমি কিন্তু সব জানি না, আমি কিন্তু আপনাদের মতনই একজন স্টুডেন্ট। আমি হয়তো কোনো না কোনো জায়গাতে শিখেছি, আমারও শিক্ষক আছে, আমার শিক্ষক হাজার হাজার জন, শুধু একজন না। আমি সবার থেকে শিখি এবং সেখান থেকে শেয়ার করি। তো চলুন কথায় আসি। এখন আমরা ফ্লাক্স পেস্ট ব্যবহার করবো হচ্ছে তো ক্লিয়ার পেস্ট। ক্লিয়ার এই সিরিঞ্জের যেগুলো আছে একদম ক্লিয়ার। অবশ্যই ভালো মানের ফ্লাক্স পেস্ট ব্যবহার করবেন। এইটার কারণে এটা কেন বলছি, এটার ভিতরে যদি ময়লা বা ডাস্ট থাকে, যখন হট গান দিয়ে হিট দেওয়া হয় এটা তো শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর এটার একটা কিট বা নোংরা বা জাম এইটা ওই আইসির নিচে থাকে, যার কারণে অনেক সময় আইসি উঁচু হয়ে যায় এবং আইসি কাজ করে না। যার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কী ধরনের বল পেস্ট ব্যবহার করছেন। হয়তো সামান্য কিছু টাকা কম বেশি হবে, কিন্তু উন্নত মানেরটা ব্যবহার করা বেটার হবে। যেহেতু আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে একটা কাজের পেছনে সময় দিচ্ছেন, অথচ একটা বল পেস্টের জন্য আপনার জিনিসটা অ্যাকুরেট হলো না, একটা ফ্লাক্স পেস্টের জন্য অ্যাকুরেট হলো না, তাহলে কিন্তু আপনার ফল্ট যেটা আপনি কিন্তু খুঁজে পাবেন না। এরপর আসি হিট অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, আমি এখানে হিট অ্যাডজাস্টমেন্টের যে ঘরগুলো আছে এটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক রেখেছি, কারণ এখানে অনেকে কী করে যে এখান থেকে কিছু তথ্য সে না বোঝেই স্ক্রিনশট নিয়ে বিভিন্ন জায়গায় আছে যে একটা বাজে মন্তব্য করে। আমরা হচ্ছে যে কখনো আমি চাই না কোনো টেকনিশিয়ান কোনো বিপদে পড়ুক, বা আমি চাই না কাউকে বিপদে ফেলতে। আমি সবসময় উপকারের স্বার্থে পোস্টগুলো করি। তো এখানে হচ্ছে যে আমি হচ্ছে হিট অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা আছে, এখানে ব্ল্যাকগুলো, হোয়াইটগুলো এবং উইদাউটগুলো এখানে কিছু হচ্ছে যে অপশন শো করিয়েছি, কিন্তু এর যে ডিটেলস আমি বলি নাই। তো দেখুন, আমি এখন আপনাদের এখন বলবো এবং স্পষ্ট করে বলবো, আপনার যদি খাতা কলম থাকে একটু নোট করে নেন। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এখানে প্রায় 100-র কাছাকাছি আমরা আছে যে লাইভে যুক্ত পেয়েছি আমাদের টেকনিশিয়ান ভাইদের। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আপনাদের জন্য কিছু করতে পারবো, সেই আশা নিয়ে, সেই ভরসা নিয়ে আপনাদের সামনে বিভিন্ন মানে বিস্তারিত বিষয় নিয়ে একসাথে মার্চ করে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। তা দেখুন, ব্ল্যাকগুলো যে আঠাগুলো সেগুলো হচ্ছে যে আপনার হয়ে থাকে হচ্ছে যে স্বাভাবিকভাবে রিয়েলমি ফোনে, এরপরে অপ্পো ফোনে, তারপরে ভিভো ফোনে। আমরা এই ফোনগুলোই কিন্তু ব্ল্যাকগুলো যে আটা আছে এইগুলো পাই। আবার ভিভো ফোনে সাদা আটাও আছে। তবে সাদা আটা হোক আর কালো হচ্ছে যে ব্ল্যাক হোক, এটা কিন্তু একটু ডিফিকাল্ট আর কি, দুইটা দুই রকম। আপনি যদি এই কালো আটার যে বোর্ডগুলো আছে এইগুলো যদি আপনি কাজ করেন, যদি আইসি ওঠাতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে যে এই আইসিটা ওঠানোর জন্য যে হিট মেজারমেন্টের বিষয়টা। আমরা যখন সাইটেরগুলো পরিষ্কার করব, সাইটে যে আটা আছে আটাগুলো কাটবো, একটু স্ক্রিনে যাই, নাই তো বোঝানো যাচ্ছে না। এই যে সাইডের আটা থাকে, একটা টিন তুলে নেই। সাইডের আটা পরিষ্কার করার জন্য আমরা হিট ব্যবহার করব খুবই সামান্য, যে হিটে শুধু আটাই নরম হবে, কিন্তু কোনো বল ড্রাই হবে না বা বল গলবে না। সেটার জন্য আপনাকে করতে হবে কি, যে হিটের পরিমাণটা রাখতে হবে খুবই সামান্য, যেরকম মানে 300-র উপরে না, আবার 250-র নিচে না।
তাহলে 260 বা 70 হিট দিয়ে আপনি যখন এই স্ক্রাব চালাবেন, এই যে আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এই যে এটা যখন এরকম আটা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন, এগুলো কিন্তু ইজিলি ভাবে এই আটাটা গলে যাবে। আমি একটু পরে প্র্যাকটিক্যালে দেখাবো, যার আগে একটু জেনে নেন। তা এটার জন্য আপনার হিট রাখবেন কত, 250-এর উপরে 300-র নিচে। তাহলে কি হবে, যে আইসিটার উপরে হিট দেবেন সে আইসির নিচে তো একটা বল থাকে, এই বলগুলো গলবে না। এরপরে যখন এই আইসিটা পরিপূর্ণভাবে উঠাতে যাবেন, তখন আপনার হট গানের হিটের মেজারমেন্টটা এরকম রাখতে হবে যে আপনি যখন হিট দিচ্ছেন, এটা হচ্ছে যে আপনার 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের ভিতরে কিন্তু এই যে আটা তো গলবেই, আটার পাশাপাশি নিচে যে বল যেটা আছে এটা গলে যাবে। তখনই কি হবে, যে আমরা এই যে স্ক্রাবগুলো আছে, যে দিক থেকে ফাঁকা আছে সেই সাইড থেকে আমরা কিন্তু এই স্ক্রাব চালিয়ে আস্তে করে তুলে ফেলবো। কিন্তু খেয়াল রাখতে হবে যে এইটা উঠানোর সময় যে সাইডের যে রেজিস্ট্যান্সগুলো, ক্যাপাসিটরগুলো, এগুলো যাতে কোনোভাবে মিসিং না হয়। সাদা আটার ক্ষেত্রে একই, কিন্তু সাদা আটার ক্ষেত্রে আপনাকে হিটের পরিমাণটা একটু বেখেয়ালি হওয়া যাবে না। কালো আটা তো কোনো রকম আছে, কিন্তু সাদা আটার কি হয়, অনেক সময় প্রিন্ট কেটে যায়। সাদা আটার যে ফোনগুলো আছে, ব্ল্যাক আটার ফোনের প্রিন্ট কাটে খুব কম। তা আমি ধাপে ধাপে যাচ্ছি। আর হিট ছাড়া যদি কোনো আইসি, মানে ওই গ্লু ছাড়া যদি কোনো আইসি তুলতে চান, তখন আপনাকে হিটের পরিমাণটা রাখতে হবে কত, যে 200 আপনার হিটের পরিমাণ রাখতে হবে 330 বা 35 বা 40, এর বেশি যাওয়া যাবে না। কেননা এই যে এখানে যে বল পেস্টগুলো আছে বা বলগুলো আছে, এই বলগুলো 183 ডিগ্রি সেলসিয়াসে গলার ক্ষমতা রাখে, এটা নরম হয়ে যায়। যখন এটা 183-তে গলবে, তাহলে আপনি হিট ব্যবহার করছেন কত, ওইটার থেকে 183 থেকে যখন আপনি 100 অ্যাড করবেন, তাহলে কত হলো, 283 হয়ে গেল। তাহলে সেখানে আপনার 300 হচ্ছে যে অ্যাকুরেট হয়। তখন আমরা কি করি, যে একটু দ্রুত কাজ করার জন্য হচ্ছে যে 300 জায়গায় 330 বা 40 এরকম থাকে। কারণ অনেকের হট গানে হিট কোনোটা কম যায়, কোনোটা বেশি যায়। আর অবশ্যই আপনার এই হট গানের হিট আছে কি করতে হবে, যে সেলিব্রেট করতে হবে। যদি মাল্টিমিটার আপনি ব্যবহার করেন, তাহলে মাল্টিমিটারের যে ডিটি 17N বা সানশাইনে কিছু মাল্টিমিটারে হিট টেম্পারেচারের জন্য একটা কেবল থাকে, ওই কেবলটা দিয়ে ইউটিউবে সার্চ করে এই আপনার হটগান অনুযায়ী সার্চ করবেন যে হাউ টু মেজারমেন্ট কুইক 861 DW হিট টেম্পারেচার, এইটা বললে, বা হাউ টু সেলিব্রেশন হচ্ছে যে কুইক 861 DW হিট মেজারমেন্ট, তাহলে কি হবে, যদি ওখানে আপনি হিট রাখছেন 200, তাহলে আপনার এই পাইপের মাথা দিয়ে হটগানের এই নজল দিয়ে 200, আপনি 200ই হিটই পাবেন। না তো দেখা যাচ্ছে যে আপনি এখানে হিট দিয়েছেন 300, কিন্তু এখান থেকে বেরোচ্ছে 200। তখন আপনি 2 মিনিট 3 মিনিট হিট দেওয়ার পরও কিন্তু আইসিটা গলছে না, তখন কি হবে, যে আপনি স্ক্রাব চালিয়ে টেনে তুলে ফেললেন, প্রিন্ট কেটে গেল, তাহলে কি হলো, কাজটা আর হবে না, অসম্ভব। এবার হচ্ছে যে আমরা এটা জানবো যে রিবলিং সাধারণত কোন কোন আইসিতে করা হয়। এখন আইসি তো অনেকেই বুঝলাম যে হ্যাঁ এই আইসি, সেই আইসি, হ্যান আইসি, তাই আইসি, এই ব্ল্যাক পেস্ট তুলতে হবে, হচ্ছে যে এরপরে গ্লাস আইসি, সবই তো বুঝলাম, কিন্তু রিবলিং করবেন কোনগুলো। এখন আমরা কিন্তু রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার, ডায়োড, এগুলো কিন্তু রিবলিং করতে যাব না। আমাদের রিবলিংয়ের জন্য খেয়াল রাখতে হবে কি, যে রিবলিংয়ের জন্য খেয়াল রাখতে হবে কি, যে একটা ফোনে আইসি কোনগুলো বড় বড় আইসি, যে আইসির নিচে পা থাকে। স্ক্রিনে দেখুন যে এইটা কিন্তু সিপিউর কিন্তু নিচে পা থাকে, যে আইসি সাইডে পা থাকে, মানে ধরেন হচ্ছে যে নেটওয়ার্ক আইসি, এই যে নেটওয়ার্ক আইসির কিন্তু সাইডে পা থাকে, এই যে এখান থেকে কিন্তু এই যে সাইডে হচ্ছে যে পা থাকে, লেগ থাকে কিন্তু সাইডে। এই সাইডে লেগ থাকার কারণে কিন্তু এইগুলো বল করার প্রয়োজন হয় না। এইখানে সোল্ডারে আয়রন দিয়ে হচ্ছে যে ভালোভাবে একটু ঘষে নিলেই কিন্তু হয়ে যায়, যেটা হচ্ছে আরও ভালোভাবে দেখানো যায়। এই যে এই লাইনগুলো কিন্তু অটোমেটিক কিন্তু উঁচু হয়ে আছে।
যখন আপনি আইসিতেও এরকম হচ্ছে যে আয়রন দিয়ে হালকা বল উঠিয়ে নেবেন, তখন কিন্তু এখানে আইসি বসানোর সাথে সাথে আইসি কিন্তু লেগে যাবে। কিন্তু যে আইসির নিচে পা, যেরকম যে এই যে এটা আছে যে একটা পাওয়ার আইসির নিচে কিন্তু বল আছে, এই বলগুলো কিন্তু কোনটা লাগছে আর কোনটা লাগছে না এটা কিন্তু বোঝা যায় না, যেটার জন্য অ্যাকুরেটভাবে বুঝতে হলে বা অ্যাকুরেটভাবে সংযোগ পাচ্ছে কিনা এটার জন্য আপনার রিবলিংয়ের লেভেলটা একদম স্মুথ হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। তাহলে কি হবে যে আপনার যে প্রত্যেকটা বল সংযোগ হবে, তখন কাজটা ডান হওয়ার সম্ভাবনা অনেকাংশেই রয়েছে। এটার জন্য কি হবে যে আপনাকে সঠিকভাবে প্রত্যেকটা সমান লেভেলে রিবলিং করা লাগবে। তা এক্ষেত্রে আমরা কি করব যে নেটওয়ার্ক আইসি আমি এখানে অলরেডি স্ক্রিনে দেখিয়েছি, সিপিইউ, র্যাম, পাওয়ার আইসি, চার্জিং আইসি, নেটওয়ার্ক আইসিও রেখেছি। কেন নেটওয়ার্ক আইসি অনেক সময় কি হয় যে নতুন যে আইসিগুলো আছে, নতুন আইসিগুলো অনেক সময় সামান্য একটা লেগ মিসিং থাকে, যেটার জন্য আমরা অনেক সময় বিড়ম্বনায় পড়ি, এবং এখানে যদি অ্যাড না করি বা না বলি তাহলে অনেকে হয়তো আমার এই ভুলটা ধরবে, যার জন্য এটা এখানে লিখে রাখা হয়েছে। এরপর পিএমআইসি এবং বেসব্যান্ড আইসি, মূলত আমরা এই আইসিগুলোকে জানি যে এই আইসিগুলোর নিচে লেগ থাকে, এই লেগগুলোর সংখ্যা থাকে অনেক বেশি, যার জন্য এগুলো রিবলিং করার পর বসানো হয়। এরপরে আইসি ড্যামেজ ইস্যু, যে আপনি একটা সিপিইউ কেন রিবলিং করবেন, একটা র্যাম কেন উঠাবেন, বা একটা পাওয়ার আইসি কেন উঠাবেন। আমরা পাওয়ার আইসি দিয়ে শুরু করি। একটা পাওয়ার আইসি রিবলিংয়ের জন্য আপনাকে এই পাওয়ার আইসিটা রিবলিংয়ের জন্য আপনাকে খেয়াল করতে হবে যে হিট মেজারমেন্টটা আপনার সঠিকভাবে হয়েছে কিনা। যাক, এটা না, হিট না, মানে আপনি যখন ধরেন এই পাওয়ার আইসিটা চেঞ্জ করবেন বা রিবলিং করবেন, তার ভিতরে একটা কারণ থাকতে পারে যে ওয়াটার ড্যামেজ। আমরা অধিকাংশ সময় ফোন পাই কি যে সাইড থেকে পানি যাওয়ার কারণে ভিতরে ফাঙ্গাস হয়ে গেছে, কালো হয়ে গেছে। তাই যাই হোক, এখানে হচ্ছে বিষয় হচ্ছে যে এই যে পানি ঢোকার কারণে যদি ক্রাশ পড়ে যায় বা বল ড্রাই হয়ে যায়, পানি কিন্তু হচ্ছে যে আপনার সহজে লবণাক্ত হওয়ার কারণে, বা পানি আছে যে প্লাস মাইনাস নেগেটিভ পজিটিভকে শর্ট করে দেয়। আর তখনই কি হয় যে একটা বোর্ডের যে আইসির নিচে যে সংযোগগুলো থাকে, সংযোগগুলো যে ভিরেস লাইন থাকে, ভিবেট লাইন থাকে, ভিডিডি লাইন থাকে, এই লাইনগুলো কিন্তু হচ্ছে যে শর্ট করে এই লাইনটা পুড়িয়ে ফেলে। তা সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই আইসিটা রিবলিং করা লাগতে পারে। এরপরে যখন দেখা যাচ্ছে যে অনেক পরিমাণে আছে যে হিট ব্যবহার করা হয়েছে, এই আমরা এই পাওয়ার আইসির এই পাশেটা অনেক হিট ব্যবহার করেছি আইসি আছে যে বসানোর জন্য, তখন কি হয় যে অপোজিট সাইডের র্যামগুলো র্যাম বা সিপিইউ আছে যে এর যে কালো আইসির যে বলগুলো আছে, এই বলগুলো বাস্ট হয়ে সাইড থেকে হচ্ছে যে ছোট ছোট গোল গোল যে পেস্টগুলো থাকে এগুলো বাইরে চলে আসে, তখন কি হয় যে এটা বল করার প্রয়োজন হয়। এরপরে এখনকার কমন ইস্যু হচ্ছে যে ফোন আপডেট দেওয়ার পর ফোন ডেড হয়ে যায়, তখন আমাদের কি করতে হয় যে সিপিইউ রিবলিং করতে হয়। 7 থেকে 8 রিডিং যদি হয়ে যায়, তখন প্রসেসরের থেকে যে র্যামের যে সংযোগ থাকে, এই সংযোগটা না থাকার কারণে আমরা কিন্তু সিপিইউ রিবলিং করি বা র্যাম রিবলিং করি, অথবা ইউএফএস রিপ্রোগ্রামিংয়ের জন্য বা র্যাম রিপ্রোগ্রামিংয়ের জন্য আইসিটা উঠিয়ে বক্সে কানেক্ট করার জন্য কিন্তু আমাদের এটা তোলা প্রয়োজন হয়, তখন কিন্তু রিবলিং করতে হবে। এরপরে হচ্ছে যে চার্জিং আইসি আছে যে ড্যামেজ হলে চার্জিং আইসি উঠালেন, ওর নিচেও তো লেগ আছে। তারপর ফোন যদি লোগো হ্যাং হয়, ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপে যে আর যাচ্ছে না, আবার রিবুট নিয়ে আবার প্রথম থেকে যাচ্ছে, তখন কিন্তু আমরা হচ্ছে যে সিমটম অনুযায়ী কিন্তু আমরা রিবলিং করি। তারপরে ডিসপ্লে নো বুট প্রবলেম, ইটিসি হাবিজাবি অনেক সমস্যার কারণে কিন্তু আইসি রিবলিং করতে হয়। এজন্য আপনাকে অবশ্যই আইসি রিবলিংয়ের তথ্য সম্পর্কে জানতে হবে। এরপরে আইসি ওঠানোর পরে অনেকের কমপ্লেন আইসির প্রিন্ট উঠে যায় কেন, এটা হচ্ছে যে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আপনি হচ্ছে যে হয়তো নতুন হয়ে থাকলে আপনার জন্য এটা স্বাভাবিক মানে অস্বাভাবিক মনে হবে, আর যারা এ ধরনের কাজ করেন তাদের জন্য, মানে আমি যে ছবিটা এখন দেখাতে চাচ্ছি, আমি এখানে কিন্তু একটা স্ক্রিনে একটা ছবি অলরেডি শো করিয়েছি। দেখুন যেখানে অনেকগুলো লাইন আছে যেটা ছোট ছোট করে মিসিং হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখান থেকে
এই লাইন কটার সব কটা বল কিন্তু মিসিং আছে। তো এই লাইনগুলো যদি মিসিং থাকে তাহলে আপনি কি করবেন আর কি ধরনের সমস্যা? এখন আপনি মনে করবেন যে আপনি যখন আইসিটা উঠাতে গিয়েছেন তখনই আপনার কিন্তু এই বলগুলো মিসিং হয়েছে, এই ধারণাটা চলে আসবে, কিন্তু আসলে কিন্তু এরকম না। এখনকার ভিভো ফোন, ইনফিনিক্স ফোন, যেসব ফোনের 3 আইসি আর যার র্যাম আছে আলাদা থাকে, এই ফোনগুলোই অধিকাংশ সময়ে আছে যে এই পিনগুলো মিসিং থাকে। কারণ হচ্ছে এই আইসিটা থাকে একদম কর্নারে। একদম কর্নারে থাকার কারণে ফোন যখন দুই সাইড থেকে একটা ফোন ধরেন, এই যে মাদারবোর্ড, এই কর্নার আর এই কর্নারে বাড়ি খায় বেশিরভাগ, সাইডে খায়, মাঝখানটা ঠিক থাকে। আর এই বাড়ি খাওয়ার কারণে যখন দুই সাইড ভেঙে যায় বা প্রিন্ট চলে যায় তখন এই হচ্ছে যে ফোনটা ডেড হয়ে যায়। আর আমরা যখন তুলি তখন আমরা খেয়াল করতে পারি যে এই যে সাইডের একটা করে এই যে প্রিন্টগুলো নষ্ট হয়ে গেছে। এটি হচ্ছে যে মূলত হচ্ছে আমাদের যে বোর্ডের কারণে মূলত আমাদের হাতে এই প্রবলেমটা হয়েছে। তা আমরা চেষ্টা করব যে না ঘাবড়ানোর, কারণ এটা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এরপরে আমরা জানবো যে আইসিটা ধরেন উঠানোর পরে অনেকগুলো লাইন ছিল কিন্তু আইসির লাইন নাই। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কোম্পানি কিন্তু একটা ফোনের এনসি লাইন ব্যবহার করে। এনসি মানে যে লাইনগুলো পরবর্তীতে অন্য কোনো অপশনের জন্য কোম্পানি রাখতে পারত। সেটা হচ্ছে যে দেখুন আমি এখানে একটা আইসি অলরেডি অন করেছি, এই যে অনেকগুলো লাইন কিন্তু এখানে অলরেডি প্রিন্ট মিসিং হয়ে গেছে। এগুলোকে এনসি লাইন বলা হয়। এই এনসি লাইনটা মিসিং থাকার কারণ হচ্ছে যে এখানে এই বলের সাথে নির্দিষ্ট কোনো সংযোগ নাই, যার কারণে এটা মিসিং। কিন্তু এখানে দেখুন এই যে শির মতন দিয়ে এখানে লাইনগুলো আসছে, এই লাইনগুলো কিন্তু মিসিং হয়নি, কারণ এটার সাথে একটা শক্তি আছে। আর এনসি লাইনের সাথে কোনো শক্তি নাই, যার জন্য ও যখন হিট লাগছে তখন আইসির সাথে ওই বলের সাথে উঠে চলে আসছে। এইটা হচ্ছে বিষয়। আর যে লাইনগুলো সংযোগ আছে সে লাইনগুলো অলরেডি কিন্তু বোর্ডের সাথে লেগে আছে। এজন্যই আমরা যখন আইসি তুলবো, আইসি লাগাবো, এক্ষেত্রে অনেকে অনেক ধরনের টেনশন করতে পারে যে এখান থেকে এত লাইন উঠে গেল, তাহলে মনে আপনার কাজটা হবে না। কিন্তু আপনাকে এটার জন্য কী করতে হবে? স্কিমেটিক্স দেখতে হবে, বিট ম্যাপ দেখতে হবে, এবং বিট ম্যাপে আপনার এনসি লাইনগুলো যদি মিসিং থাকে তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু যদি বিট ম্যাপ বাদে যে লাইনগুলো আছে এই লাইনগুলো যদি মিসিং না থাকে তাহলে আপনার কাজটা হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কী ধরনের সমস্যা হতে পারে। এখন হলো যে আমরা প্রথমত একটা আইসি এখন আমি ওঠানোর চেষ্টা করব, বা আপনার ব্ল্যাক পেস্ট ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে আপনি কাজ করবেন আর কি। হ্যাঁ, তো এটার জন্য ধরুন এই যে এটা একটা যে পিসিবি বোর্ড যেটা আছে স্ট্যান্ড আছে, বাইরে পিসিবি বোর্ড যে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডটা আপনাকে এই স্ট্যান্ড হচ্ছে যে সঠিকভাবে লক করে নিতে হবে। এটা লক করে নেওয়ার পরে এখান থেকে মূলত এই আইসিটা যদি আপনি না ধরে থাকে তাহলে কিন্তু হচ্ছে যে এটা কাজ করা সম্ভব না, যার জন্য একটা লকার থাকবে। লকারের পরে এরপরে কি করবেন যে একটা হচ্ছে যে এই ধরনের ছুরি রাখতে হবে, আমি দেখাচ্ছি, কিন্তু মাথাটা থাকবে খুবই পাতলা। এই একটা আছে, এবার আমরা কি করব যে হট গানের হিট রাখবো হচ্ছে 270 এবং বাতাস হচ্ছে 60, যেহেতু আমি কুইকের হট গান ব্যবহার করছি। এবার যখন প্রিহিট করব পুরো বোর্ডটায় একবার হালকা করে প্রিহিট করে নেব। প্রিহিট করে নেওয়ার পরে আমরা কি করব যে আস্তে আস্তে যে আইসিটা উঠাবো সেই আইসিটার সাইড থেকে আমি আটাগুলো কেটে ফেলার চেষ্টা করব।
এই যে আস্তে আস্তে এই আঠাগুলো কেটে ফেলার চেষ্টা করব। এবার খেয়াল রাখবেন যে যখন আপনি আঠাটা পরিষ্কার করবেন তখন এই যে সাইডে যে আছে ক্যাপাসিটার আছে, রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা কোনো মতে যেন উঠে না যায়। আমি কিন্তু আপনাদেরকে মানে প্রত্যেকটা ধাপ অনুসারে কাজগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে হিট কিন্তু এমন রাখা হয়েছে যে যে হিটটার কারণে কোনো রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটর উঠবে না, কিন্তু এখান থেকে যে পেস্টগুলো থাকবে কালো পেস্ট, এই পেস্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কালো পেস্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এরপরে আপনাকে এই ধরনের আইসিটা উঠাবেন, তাহলে উঠানোর জন্য এখন কি করবেন? উঠানোর জন্য এবার হিট থাকবে হচ্ছে যে 250-এর উপরে, আর মানে 400-র নিচে, মানে আপনার আছে 260 থাকতে পারে, 270 থাকতে পারে। কিন্তু হিট যখন দেওয়া হবে, হিটের যে বিষয়টা থাকবে, হিটটা হচ্ছে যে পরিপূর্ণভাবে একটা বোর্ডের, ধরেন এই যে হটগানের নজল, এটা হটগানের নজল আর এটা আইসি, সমানভাবে ঘুরবে সমানভাবে। তাহলে কী হবে যে হিটটা পরিপূর্ণভাবে টোটাল বোর্ডে এটা হচ্ছে যে লেগে যাবে। তখন আপনি স্ক্রাবটা দিয়ে তুলে নেবেন। তা আমি আইসিটা তোলার ব্যবস্থা করছি বা চেষ্টা করছি। দেখুন এখানে যখন আমরা এই আইসিটা উঠাবো, উঠানোর জন্য আমাদের হিট আমরা ব্যবহার করব কত? 360-70, এর বেশি যাওয়া যাবে না। আর হাতের অ্যাক্টিভিটি ভালো হওয়া লাগবে। আপনি যত স্মুথলি হাতটা ঘোরাতে পারবেন, আইসিটার প্রত্যেকটা লেয়ার যখন স্মুথলি দেখাতে পারবেন, তখনই কিন্তু এই আইসিটা বল গলে যাবে। এবং সাইডে যে ক্যাপাসিটারগুলো থাকে, এই ক্যাপাসিটারগুলো নরম প্রায় হয়ে যাবে। অনেক সময় টাচ করে দেখতে হবে যে ক্যাপাসিটারগুলো গলেছে কিনা। তখন এই যে স্ক্রাপ আছে, এটা চালিয়ে এখান থেকে তুলে ফেলতে হবে। এটাই আছে কাজ। মানে এটা যখন আপনি চালাচ্ছেন তখন এত স্মুথভাবে ভিতরে যে চালাবেন, বা এখান থেকে আছে যে এটা তোলার চেষ্টা করা হবে যেন কোনো প্রিন্ট যেন কেটে না যায়, খুব স্মুথভাবে। অলরেডি আমার হিটের পরিমাণ সেট করা আছে, আমি সেখান থেকে হিট ব্যবহার করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি হটগানে হিট দিলাম। তার আগে একটা কাজ করতে হবে, যে আইসিটা আপনি উঠাবেন না, সেই আইসিটাকে রাখবেন কি, যে হাতে হটগানের হাতল ধরবেন সেই হাতের বাম, মানে সেই হাতের কর্নারে। অনেকে ডান হাতে হটগান ধরে, আমি ধরি তো বাম হাতে। তাহলে আমি বাম হাতে হটগান ধরি, কারণ হচ্ছে যে আমার বাম হাতে কাজ করতে সুবিধা হয়। তা আমি যখন বাম হাতে ধরবো, যে আইসিটা আছে, যে আইসিটা আমি উঠাবো না, অর্থাৎ র্যামের সাইডটা, এই র্যামটা ধরেন উঠাবো না, আমি এই র্যামের সাইডটা আমার হাতের গোড়ায় রাখবো। তখন কি হবে, যে যখন আমি কিন্তু হিট ব্যবহার করবো, ধরেন এটা বাম হাতে, এইবার হিট এই যে লাগালাম, এই জায়গায় হিটটা পড়ে এদিক এদিক চলে গেল, এই আইসির মানে পিছনের আইসিতে কিন্তু হিটটা লাগলো না। তাহলে কি হবে, যে আইসিটা সুন্দরভাবে উঠে পড়বে, আর যেটা আমি রাখতে চাচ্ছি সেটা অক্ষত থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যথারীতি আর আমি একটা এই রাবার ব্যবহার করি, যে রাবারটা দিয়ে মোটামুটি হচ্ছে যে অনেকটা হিট প্রোটেকশন দেয় আর কি। অনেকে টেপ ব্যবহার করে, অনেকে মানে শিল বা টিন হাবিজাবি অনেক কিছু ব্যবহার করে। আমি এই রাবারটা দিয়েই মূলত কাজটা মানে কন্টিনিউ করার চেষ্টা করি। এরপরে আমরা ধরেন এই যে হিট দিচ্ছি, এই যে পরিপূর্ণভাবে চারি সাইডে কিন্তু হিটটা আগে লাগতে হবে। আমি একটু বড় ক্যামেরায় দেখাই, তাহলে বুঝতে পারবেন। ধরেন এই যে হিট দিচ্ছি না পুরোপুরি, আমি যখন হিট দেবো, হিটের এই যে হটগানের যে হিট রাখবো, এটা হচ্ছে বাম হাতটা, বাম হাতের দিকে হচ্ছে যে র্যামটা রাখলাম, সিপুটা মাথার সাইডে রাখলাম। দেখে পুরো বোর্ডটা আগে প্রিহিট করে নিতে হবে। নেওয়ার পরে এই সিপুটার প্রপার চারি সাইডে হিটটা মানে ঘোরাতে হবে। কোনো সাইডে আপনার স্টিলভাবে হটগান রাখা যাবে না,
রাখলে কি হবে যে এই কাজটা করতে অসুবিধা হবে। এবার ধরেন এই স্টেপটা দেখালাম, এর পরের স্টেপ কী হবে, এর পরের স্টেপ এবার মাইক্রোস্কোপে না দেখলে তো স্পষ্ট বোঝানো যাবে না। এবার মাইক্রোস্কোপে আসলাম, মাইক্রোস্কোপে এবার এটা ইম্পর্টেন্ট একটা পার্ট, তো অনেকে খেয়াল করেন অনেকে করেন না। এটা ধরেন আপনি যখন প্রপারভাবে সাইড সাইডে হিট দিচ্ছেন, হিট দিলে এবার সাইডে খেয়াল করবেন যে হালকা করে বল মতন কোনো সাইডে মানে ফাঁকায় বেরিয়ে যাচ্ছে কিনা, বা কোনো একটা ক্যাপাসিটার এরকম ঠোকা দিয়ে দেখবেন নরম হয়েছে কিনা। এটা নরম হয়ে গেছে মানে নিচে বল নরম হয়ে গেছে, টান চাপ দিলাম উঠে পড়লো। কাজ কিন্তু দেখেছেন, মানে আমি কিন্তু এইখানে কোনো রকম কোনো গ্যাপ দেইনি, কোনো রকম কোনো মিসিং নেই, সম্পূর্ণ কিন্তু স্পষ্টভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এরপরও যদি আপনারা না বোঝেন বা আপনারা যদি আমাকে ভুল বোঝেন তাহলে কিন্তু এটা আপনাদের ব্যর্থতা। যারা বাজে কমেন্ট করেন, যাদের মন্তব্য খারাপ থাকে, তাদের মন মানসিকতা কখনো ভালোর দিকে যাবে না, বা তারা কখনো মানুষের ভালো চায় না। আমার মন মানসিকতা যতটুকুন আপনারা হয়তো বুঝতে পারছেন। অনেকে কমেন্টে মানে উল্টো পাল্টা কথা লেখেন, বাজে কথা লেখেন, কষ্ট লাগে যে আমার সর্বোচ্চটুকুন আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি, তারপরও কী হচ্ছে যে আপনারা প্রপারভাবে কাজটা না বুঝে উল্টো আমাকে আমার ভুল ধরনের ব্যস্ত থাকছেন। এইভাবে পরের দোষ গুণ বিচার না করে নিজে ভালো করার চেষ্টা করুন, নিজে শিখুন। আল্লাহ তাআলা বলেছেন যে অপরের দোষ যারা খোঁজে তাদের দোষকে আল্লাহ সামনে এনে দেয়। তাই যাই হোক, আপনারা হচ্ছে যে চেষ্টা করবেন যে মানুষকে সবসময় সহযোগিতা করার। তো এখানে একটা জিনিস খেয়াল করুন যে যখন এই আইসিটা উঠলো, ওঠার পরে কিন্তু দেখুন এই যে বলগুলো প্রপারভাবে গলেছে, কিন্তু এখানে কিন্তু একটা মিসিং আছে, এই সাইডটা কিন্তু গলেছে কম, এই সাইডটা ঠিকঠাক গলেছে, এই সাইডটা গলেনি। এখানে বিষয় আছে যে আপনার হটগানের নজল ছিল তো বাঁকা, হটগানের নজল ছিল কিন্তু পেলা, যার কারণে হিটটা সোজা কোরাস পড়ে উপরে উঠে পড়ছে। যদি আপনি সোজা রেখে হটগান ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট। তা এখন হচ্ছে যে এই সাইডটা যেহেতু হিট কম হয়েছে, খেয়াল রাখতে হবে যে হিট কম থাকলেও যখন আপনি এখান থেকে ফ্ল্যাট চালিয়ে যখন আইসিটা উঠাচ্ছেন, এই সাইডের কোনো প্রিন্ট যেন কেটে না যায়। আপনি যখন হাতে টানবেন বা বসবেন তখন যেন আপনার মিসিংটা যেন আপনি বোঝা যায় যে আপনি যখন টানছেন কোনো প্রিন্টে বাধা খাচ্ছে, আইসিটা উঠতে চাচ্ছে না, তখন কিন্তু হিটটা প্রপারভাবে চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে যে আমরা কি করব যে আমি এই আইসিটা কিন্তু এখন পরিষ্কার করে আপনাদের দেখাবো, এটা যেন আমি কিভাবে কাজটা করি। এটা হচ্ছে যে এই ওয়াশ করলাম, মানে আগে হচ্ছে যে একটু ফ্লাক্স পেস্ট যেটা আছে এটা দিয়ে নিলাম। এবার আমি যে আয়রনটা ব্যবহার করি এটা হচ্ছে যে আমার হচ্ছে সুগন T26D, অনেকে হয়তো এর থেকে অনেক উন্নত মানের আয়রন ব্যবহার করেন, তা আমার কাছে এটাই ভালো মনে হয়। মানে আমি দীর্ঘ 4 বছর যাবত এই একটা আয়রনই ব্যবহার করি, আমার ফেভারিট একটাই মাথা, আর কোনো মাথা নেই, ওই চিকন মাথা আর ফ্ল্যাট মাথা এই দিয়েই ব্যবহার করা হয়। তা যাক, এটা মোটামুটি এবার কি করব যে ফ্ল্যাক্স পেস্ট দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এই যে A to Z আগে হচ্ছে যে নরম করে নিব। এই যে বলগুলো উঁচু উঁচু ছিল এই বলগুলো আগে হচ্ছে যে এখান থেকে পরিষ্কার করে নিতে হবে। একটা কাজ আপনি যখন ধাপে ধাপে করবেন, একটা কথা মুখে আসে তা বলতে গিয়ে কষ্ট লাগে যে স্টেপ বাই স্টেপ একটা কথা একসময় বলছিলাম, বা আমাদের হাকিম ভাই আছে আমার, যে যদি বলে আমার মানে এই যে পেজের পেছনে যে আপনারা চিনেছেন বা আসছেন, এই যে এত কিছুর পেছনে মূল কারিগর যদি বলে হাকিম ভাই আর মামুন ভাই, এই তারা মোটামুটি আমাকে হেল্প করেছে, যার জন্য আমি হয়তো দুটো কথা আপনাদের বলতে পারছি। মানে আমার পেজের জন্য মানে আপনাদের সামনে আসার জন্য তাদের অবদান অনেকটাই। তা এখন হচ্ছে যে এটা বলি স্টেপ বাই স্টেপ। তা ভাই কোনো একটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ গাইডলাইন আপনাদেরকে শেয়ার করে, উনি খুব ভালো মানে টেকনিশিয়ান এবং ভালো হচ্ছে যে আপনাদের গাইডলাইন নিয়ে কাজগুলো দেখায়। তা উনি স্টেপ বাই স্টেপ বলাতে হচ্ছে যে একজন কমেন্ট করছিল যে আপনারা স্টেপ বাই স্টেপই কাজ করেন, আপনাদের অন্য কাজ করা লাগবে না। মানে সেও সেই একই কথা, যে তার স্টেপ বাই স্টেপ কথাটা পছন্দ হয়নি। তা আমরাও এই জন্য বলছি যে ধাপে ধাপে যদি কাজটা না করা হয় তাহলে কাজটা কিন্তু শেষ হবে না। আর এটা কিন্তু কোনো টেকনিশিয়ান খারাপ কিছু বলেনি, কিন্তু
যারা পিছনে লাগা তারা এই ধরনের কমেন্টগুলোই করে। এখন প্রথম ধরনের এক ধাপ আমরা আইসিটা ওয়াশ করে ফেলেছি, এরপর আমরা উইক ব্যবহার করব। উইকে কী হবে যে এই যে একবার হচ্ছে যে এরপর থেকে আমরা টেনে নেব, ক্লিয়ার করে নেব বোর্ডটা। বোর্ডটা ক্লিয়ার করে নিই, মানে প্রথম স্টেপে আপনাকে উইক দিয়ে একবার হচ্ছে যে জায়গাটা ওয়াশ করে নিতে হবে। নেওয়ার পরে আমি করি কি যে এটা হচ্ছে যে কোনো ব্রাশ দিয়ে ওয়াশ করি না, আমরা একটা তুলো ব্যবহার করি। এই জন্যই যে এক জায়গার ময়লা যেন অন্য জায়গায় না যায়, এটার জন্য তুলো ব্যবহার করা হয়। এখানে হচ্ছে যে থিনার বা অকটেন, এটা হচ্ছে যে অকটেন ব্যবহার করা হয়। এটা নিয়ে যখন এই ওয়াশ করা হবে এই তুলোতে মোটামুটি এই টোটাল যা ময়লা আছে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অলরেডি কিন্তু আইসি ক্লিয়ার হয়ে গেছে, অলরেডি মাদারবোর্ড কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা কি করব, আবারও কিন্তু এই যে ফ্লেক্স পেস্ট দিয়ে নেব, আর উইকের সাথে আবার একটু পেস্ট ব্যবহার মানে দিয়ে নেবো আর কি। নেওয়ার পরে সুগনের যে হিটটা ব্যবহার করা হয়েছে এটি কিন্তু 380, তো 380 হিট ব্যবহার করা হয়েছে। এই যে এখানে চাপ দিয়ে আবার কিন্তু এই উইক দিয়ে যতটুকু পারা যায় ওয়াশ করার চেষ্টা করব। আমাদের কথা আছে যে কোনো বলের মাথা যেন উঁচু না হয়ে থাকে। এটা কিন্তু মাদারবোর্ড ক্লিনিংয়ের ক্ষেত্রে আপনি কিভাবে ক্লিনিং করবেন সেই স্টেপটুকুন আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এটা সম্পূর্ণ কিন্তু আমার যারা উস্তাদ আছেন তাদের থেকে নেওয়া, প্লাস আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কিন্তু শেয়ার করছি। আমার কিন্তু শিক্ষক আছেন মোহাম্মদ, নামগুলো হচ্ছে যে অনেকে জানতে চেয়েছেন যে আমি কাদের কাছ থেকে কাজ শিখেছি। আমার প্রথম শিক্ষক বা প্রথম উস্তাদ যদি বলি আছে যে মুকুল ভাই, তারপরে হচ্ছে বাবু ভাই, বাবলি টেলিকম, এরপরে আছে JS জাফর ইকবাল, উনি স্কিমেটিক্স খুব ভালো বোঝেন, ওনার থেকে মূলত আমি স্কিমেটিক্সটা শিখেছি। আর বাবু ভাই হচ্ছে যে হার্ডওয়্যার সেকশনের যাবতীয় কাজ ওনার থেকে শেখা। আর মুকুল ভাইয়ের কথা বললাম আমার স্থানীয়, মানে উনি খুব ভালো মানুষ এবং ওনার থেকে মূলত আমার বাজারটা চেনা, প্লাস ওনার অনুপ্রেরণা, ওনার সহযোগিতায় আজ হয়তো দুটো কথা আপনাদের সামনে শেয়ার করার সুযোগ হয়েছে আর কি। শিক্ষককে যারা সম্মান করে না তারা জীবনে কখনো উন্নতি করতে পারবে না। আর আপনি যখন আপনার উস্তাদের ক্রেডিট দিতে পারবেন তখনই আপনি সফল। আর যদি মনে করেন আপনি বলতে পারবেন না, তাহলে কি হলো যে আপনার ভিতরে একটা হিংসা চলে আসলো। তাই হিংসাটা না থাকুক, আমাদের ভিতরে যেন একটা ভালোবাসা তৈরি হোক। এরপরে আমরা কিন্তু এই যে তুলনী কিন্তু আবারও ওয়াশ করার চেষ্টা করছি। হ্যাঁ, যে এইটা করার কারণ কি, যে বোর্ডটা ভালোভাবে যেন ক্লিন হয়ে যায়। বোর্ড কিন্তু ওয়াশ হয়ে গেছে। এরপরে এই বোর্ড টোটাল ওয়াশ হয়ে গেছে। সাইডে অনেক সময় কী হয় যে গ্লু থাকে, এইগুলো কিভাবে ওয়াশ করবেন, এই যে পাতলা যে স্ক্রাবগুলো আছে আমি এইটা বানিয়ে নিয়েছি, এটা নিয়ে আমি এইটা দিয়ে ওয়াশ করি। আমার কিন্তু একটা প্রিন্ট কেটে গেছে অলরেডি। এই আপনাদের সাথে কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে ভুলভাল স্ক্রাব টানা হয়ে গেছে, তাতে প্রিন্ট কেটে গেছে। আপনারা খেয়াল করবেন যে আপনাদের এই যে এইটা হচ্ছে যে যখন কাজ করবেন তখন মোটামুটি যতটুকুন পারেন যত্ন সহকারে কাজ করবেন। এই যে তাহলে কী হবে যে কাজটা অ্যাকুরেট হবে। যেহেতু আজ এদিক সেদিক খেয়াল করলে কাজটা বিঘ্ন ঘটতে পারে আর কি। এই যে মোটামুটি কোনো সাইডে কোনোভাবে কিন্তু আর কোনো বল অতিরিক্ত নাই, সব সাইডে সমান আছে। তাহলে সব সাইডে যখন সমান থাকবে তখন কিন্তু আপনি যখন একটা আইসি বসাবেন ইজিলিভাবে আপনার এই আইসিটা বসে যাবে এবং E to Z যে সংযোগ পাওয়ার বিষয়টা থাকবে এটা কাজ করবে। এরপরে আমরা যখন সেকেন্ড স্টেপে যাব, যে আপনি হচ্ছে যে একটা আইসি পরিষ্কার করবেন, এটার জন্য কী ব্যবহার করবেন। আমি আমার হাতে এই যে
এই যে আইসি লকার যেটা আমি এটা ব্যবহার করি এবং এটা আমার কাছে খুব পাতলা মানে ইজি মনে হয় আর কি। হ্যাঁ, খুবই পাতলা জিনিস। এই যে আইসি ধরা কিন্তু হয়ে গেছে, শেষ। এই আইসিটা পরিষ্কার করব খুব শর্ট টাইমে। দেখুন আপনাদেরকে আমি দেখাবো খুব শর্ট টাইমে কীভাবে পরিষ্কার করবেন। এটার জন্য মাইক্রোস্কোপে আসি। এটা হচ্ছে যে এতটা ইজি না, তারপর আপনাদেরকে বোঝানোর স্বার্থে আর কি, যে প্রথম কি করবেন যে এই যে পেস্ট দিয়ে নিলাম। পেস্ট দিয়ে নেওয়ার পরে এরপরে আমরা হচ্ছে যে আয়রনের হচ্ছে হিটটা রাখলাম কত, এখন হিট কিন্তু আর আগের মতো রাখা যাবে না, হিট রাখতে হবে কত 350। কেন, এটা সোল্ডারিং আয়রন সরাসরি কিন্তু একটা আইসিকে টাচ করে, তখন আইসির হিটটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই আইসিটা ফুলে যেতে পারে। তা এটার জন্য হচ্ছে হিট কম মানে 350 রাখেছি। রাখার পরে আইসিতে আমরা হচ্ছে যে কী করবো, যে আমি একটু এই ক্যামেরা দেখাই, যে অলরেডি হচ্ছে যে বল পেস্ট আছে না, বল পেস্ট নিয়ে রজন বল পেস্ট সাথে সাথে রাখলে এর সাথে একটা মানে আয়রনের মাথায় যেটা বলের যে আবরণ থাকে ওটা চলে আসে। এরপরে কি করব, যে এইটা আমরা এই আইসির সাথে একটু মানে ওয়াশ করার চেষ্টা করব। এবং যখনই ওয়াশ করব তখন কি হবে, যে এই উপরে যে অতিরিক্ত বল যে ভেসে থাকার বিষয়টা থাকে, যে আস্তে আস্তে যে মানে মাদারবোর্ডে যে বলগুলো থাকে আইসির যে বলগুলো কিছুটা থাকে মাদারবোর্ডে থাকে, কিছুটা থাকে আইসি সেকশনে, এগুলো সমান হয়ে যাবে। এবার যেই সমান হয়ে যাবে না, তখন কিন্তু আপনার শুধু থাকলো কি, যে আপনি তো মানে মনে করেন যে ওখান থেকে বলগুলো সেকে বের করে নিয়ে আসলেন, এরপর থাকলে কিন্তু শুধু আটা। এই আটা আপনি চাইলে আয়রন দিয়ে ছাড়াতে পারেন, অথবা আমি এই পদ্ধতি ব্যবহার করি। আমি এখানে হিট রাখে আছে 330-330-এর হট গানে হিট রাখবো। হিট রাখার পর কিছুক্ষণ এখানে হিট দেব। হিট দেওয়ার পরে এই যে খেয়াল রাখবেন যে যখন আপনি এই ফ্ল্যাটটা দিয়ে কাজটা করবেন তখন কিন্তু সব সাইডে কিন্তু হচ্ছে যে হিট নাও থাকতে পারে। এই যে হিটটা যেন প্রপারভাবে সব সাইডে লাগে, তাহলে কি হবে, যে এই মাদারবোর্ডের যে বলগুলো আছে এগুলো গলে যাবে। তখন আপনি এটা দিয়ে মানে হালতো করে ঘষা দিলেই কী হবে, যে এখান থেকে আটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লিয়ার হয়ে যাওয়া মানে কিন্তু আপনার কাজটা অনেক সহজে হয়ে গেল। আমরা হচ্ছে যে ওয়াইসিএসের প্রোগ্রামে গেছিলাম, আমি সবাই অনেকে জানে হয়তো, যে ওয়াইসিএসের ইভেন্টে আমি আমার উস্তাদ আর রায়হান ভাই সবাই মিলে আমরা ওয়াইসিএসের ইভেন্টে গিয়েছি, এবং সেখান থেকে বেসিক কিছু তথ্য আমি জানতে পেরেছি, যে আইসি কিভাবে তারা এত ফাস্ট ক্লিয়ার করে, তারা কিভাবে এত দ্রুত ওয়াশ করে, আমি স্বচক্ষে দেখেছি এবং নিজে প্র্যাকটিস করেছি। তা যাই হোক, এখন হচ্ছে ধরেন এখানে কিন্তু আর কোনো আটা নেই, সামান্য কিছু আছে, আটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই এমত অবস্থায় এরপরে আমাদের করণীয় কী হবে, আটা কিন্তু ওয়াশ হয়ে গেছে। এবার এখানে কিন্তু কিছু বল মরা মরা আছে, ড্রাই হয়ে আছে। সেক্ষেত্রে আপনারা এই ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন, যে এটা হচ্ছে যে একটা আইসি পরিষ্কার করার জন্য আপনার 100টা আইটেম আছে, 100 রকম পদ্ধতি আছে, এক একজন এক এক পদ্ধতিতে কাজ করে। কারোর পদ্ধতির সাথে কারোর পদ্ধতি নাও মিলতে পারে, বিশেষ করে আমার সাথে আপনার নাও মিলতে পারে। কিন্তু কী আছে, যে আপনি জাস্ট দেখলেন, বুঝলেন এবং সেই অনুযায়ী চেষ্টা করলেন। এই যে এটা কিন্তু আমি এবার এর উপরে যখন দিয়ে নিলাম, নেওয়ার পরে কি করব, যে প্রপারভাবে সব সাইডে আগে বলগুলো লাগিয়ে নেব এই পেস্ট। এটা কিন্তু লাগানো হয়ে গেছে। এবার কি করব,
এবার কিন্তু সহজ পদ্ধতি, মানে খুব সহজে আপনারা একটা আইসিতে যে বলের যে বিষয়টা থাকে, মানে আপনি যখন হচ্ছে যে এখানে এত মানে ঘষাঘষি না করে কীভাবে জানবে, মানে অ্যাটাচ করবেন বা ওই বলগুলো জাগিয়ে তুলবেন, সেটার একটা পদ্ধতি। এবার হটগানের হিট ওই পূর্বের নিয়মে 335 আর 65 বাতাস। ব্যাস, কাজ কিন্তু শেষ। এবার কী হবে যে আপনি যখন আয়রন দিয়ে একটু ওয়াশ করবেন, ডলার ঘষা দিলেই মোটামুটি কিন্তু প্রপারভাবে চারি সাইডে কিন্তু বল লেগে গেছে। তাহলে কিন্তু এই কাজটা কিন্তু আপনাদের সামনে সরাসরি করিয়ে দেখালাম। কাজ কিন্তু আপনি যখন চাইবেন, যখন বুঝবেন, তখন আপনার জন্য সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। কিন্তু কাজ যদি আপনি মনে করেন যে কাজটা অনেক প্যারা বা হচ্ছে যে এই ধরনের কাজগুলো আমি পারবো কি পারবো না, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্যই কষ্ট হয়ে যাবে। এজন্য আপনার দরকার হচ্ছে যে সঠিক সাহস। আইসি কিন্তু আমি যতটুকুন বলেছি, যতটুকুন মেজারমেন্টের কথা বলেছি, হিটের কথা বলেছি, বাতাসের কথা বলেছি, এটা স্ক্রাব কিভাবে চালাবেন, টু জেড কিন্তু আপনাদেরকে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের হচ্ছে সহজ হয়ে যাবে। এবার আইসিটা তো রিবলিং করবেন, তাই না? যেহেতু আমাদের পার্ট হচ্ছে আইসি রিবলিং করা আর আইসি ক্লিনিং, কিন্তু এতক্ষণ যা বললাম টোটাল আপনাদেরকে একটা আছে যে এটা মেজারমেন্টের ভিতরে আনার জন্যে আর কি, হ্যাঁ, যে আপনি এটা করবেন, ওটা করবেন, এইভাবে আসবেন, ওইভাবে আসবেন। তা যাই হোক, মোটামুটি এবার আসি কি আইসিটা রিবলিংয়ের জন্য আপনাকে প্রথমত একটা হচ্ছে যে টিস্যু নিতে হবে। টিস্যু নেওয়ার পরে এই যে টিস্যু নিয়ে এটার উপর রাখলেন। এবার হচ্ছে আলো কি অনেক বেশি লাগবে নাকি? আচ্ছা যাক, এবার হচ্ছে এই আইসিটা রিবলিংয়ের জন্য আমি হচ্ছে যে এখানে বল পেস্ট ব্যবহার করব কত, 199 বল পেস্ট। এই বল পেস্টটা একটা টিস্যুর মধ্যে নিয়ে এটা চাপ দিয়ে নেব, এটা শুকিয়ে নিলাম। এটা শুকিয়ে নেওয়ার পরে এরপরে কাজ হবে যে এই যে বল পেস্ট আছে, অনেকে ম্যাগনেট ব্যবহার করেন, যারা ম্যাগনেট ব্যবহার করেন বা যাদের আছে তারা হচ্ছে যে মোটামুটি সহজে হচ্ছে যে করতে পারে। আমার ম্যাগনেট প্রয়োজন হয় না। আইসি ধরেন যখন পরিষ্কার হয়ে গেছে, খেয়াল করবেন যে প্রত্যেকটা সাইডে আছে সমানভাবে গ্লুটা ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হয়েছে কিনা? এবার আমরা যখন একটা বল প্লেট ব্যবহার করব, বল প্লেটটা দিয়ে চাপ দিয়ে ধরে সমান সাইডে সেটা আগে মার্ক করে নেব। এই যে মডেল দিয়ে এবার বাম হাতের আঙুল দিয়ে সমানভাবে টিনটা চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখাতে দেখা যাচ্ছে যে মাইক্রোস্কোপে কিন্তু একদম ফুল ক্লিয়ার লাগছে যে নিচের বলগুলো ঠিক আছে কিনা। এবার আপনার যে ওই যে বল পেস্ট যেটা নিয়েছেন, সেই বল পেস্টটা সুন্দরভাবে এর ভিতরে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার কিন্তু মোটামুটি ডান। এবার আপনাদের কি করতে হবে, যে একটা বাঁকা টুইজার ব্যবহার করতে হবে। বাঁকা টুইজারটা দিয়ে আলতো করে ধরতে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না। দেওয়ার পরে হিটের পরিমাণটা ওই স্বাভাবিক থাকবে, মানে আপনার 330 40 মানে 30-এর বেশি যাওয়া যাবে না, 30-35 এইরকম হিট হইলে মোটামুটি একটা আইসি সুন্দরভাবে লাগানো, তোলা, বল করা সব হয়ে যাবে। কারণ আপনি তো হিট দিয়ে তার আইসির উপর ধরে রাখবেন না, যখন কাজ শেষ সরিয়ে নেবেন। যখন কাজ দেওয়া দরকার, একটা আইসির বল আপনি তো ব্যবহার করছেন 199 ডিগ্রি বা 183 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এত কম হিটের জিনিস, মানে 200 ডিগ্রি ধরেন, 200 ডিগ্রিতে আপনি ব্যবহার করছেন কি 300-এর উপরে, যেন দূরত্ব হয়, যেহেতু আমাদের ধৈর্য কম। আর বিষয় হচ্ছে যে আইসি যখন বসাবেন, হিট যদি বেশি হয় তাহলে আবার অনেক সময় কি হয় যে মানে আইসি নষ্ট হয়ে যেতে পারে। এটা কিন্তু হয়ে গেছে। এবার অনেক সময় কি হয় যে অনেকের কি হয় যে বল কম বেশি হয়ে যায়, বল ফুলে যায়,
তা আমি কি করি, একটা নাইফ ব্যবহার করি। এই নাইফটা ব্যবহার করে এখান থেকে কিছু বল একভাবে সেটে নিই যে সমান আছে কিনা। এই যে মানে এটা না করলেও হবে, কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে প্রথম কাজ করবে, হাত ফসকে যেতে পারে। তো তার জন্য মানে এটা সহজ পদ্ধতি, তার জন্য বিভ্রান্তিতে না পড়ে সেটার জন্য কি করবে, এটা কিন্তু এরকম চাপ দিয়ে সমান করে নেবে। নেওয়ার পরে এটার উপরে একটু পেস্ট দিয়ে নিয়ে আবার হচ্ছে যে আরেকবার হিট করে নেবে, তাহলে কিন্তু বলগুলো সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় প্রপারভাবে লেগে যাবে। আমি আজকে যে টপিকস নিয়ে কথা বলছি, এই টপিকস নিয়ে শত শত টেকনিশিয়ান ভোগেন, যারা নতুন আছেন তারা অনেক সময় অনেক বিভ্রান্তিতে পড়েন। তাদের সুবিধার্থে প্লাস আমার ফলোয়ার্স হিসাবে হলেও মানে আপনাদের উপকারের স্বার্থে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আসলে কি হয় যে মন থেকে যখন কোনো কিছু চাওয়া হয় তখন হয়তো অনেক ভালো কিছু করা যায় বা দেওয়া যায়। আইসি কিন্তু রিবলিং হয়েছে, আমার দু একটা বল কিন্তু মিসিং হয়েছে। মিসিং হওয়ার কারণ হচ্ছে যে এটা তো স্বাভাবিক, কেননা আমি তো আর এটার ভিতরে মনোযোগ দিতে পারছি না। আমাকে ধরুন কথা বলতে হচ্ছে, আপনাকে বোঝাতে হচ্ছে, আবার কথা বলতে হচ্ছে, আবার বোঝাতে হচ্ছে। তো এই যে মিসিং হয়েছে, এই মিসিং হওয়ার জন্য আপনাকে কী করতে হবে, জাস্ট এটা ওয়াশ করে নিয়ে বলটা টিনটা বসিয়ে আরেকবার হচ্ছে যে পেস্ট দিয়ে একটা টান দিয়ে দিলে মোটামুটি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মানে ভিডিও থেকে মোটামুটি আপনারা একটা কাজের জন্য ধারণা যেটা দরকার, যেটা হইলে আপনাদের সুবিধা হবে। এটা ধরেন ওয়াশ করার জন্য এভাবে ধরে এটা কিন্তু ওয়াশ এবার ক্লিয়ার। একটা ব্রাশ নেবেন, অবশ্যই ক্লিয়ার ব্রাশ ব্যবহার করবেন। ওই যে বল যেটা মিসিং আছে, ওই বলটা যদি মিসিং না মানে না রাখতে চান, মানে মিসিং থাকলে তখন অন হবে না। এইটার জন্য আপনাকে কী করতে হবে, আরেকবার পেস্ট ভরতে হবে। এবং এইটার পরে কিন্তু একটা ফাইনাল কাজ আছে। বলটা ওয়াশ করার পর একটা টিস্যু দিয়ে ওয়াশ করে নিলেন, কিন্তু বাম হাত দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু বল প্লটটা কিন্তু চেপে ধরে আছেন। মোটামুটি আস্তে আস্তে কোল থেকে যদি হিট দেওয়া হয়, টোটাল যে আইসিটা আস্তে 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 হিট হয়ে একদম শেষ পর্যায়ে চলে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে, যে কোনো সাইডে কোনো বল আর উঠবে না বা নষ্ট হবে না। অনেকে দেখা যাচ্ছে যে এত পরিমাণ হিট ব্যবহার করে, হিটের কারণেই টিন ফুগলে একদিকে চলে যায়। এই টিন ফুলবে না যদি আপনি টিস্যু ব্যবহার করেন। এই টিস্যুটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তা মোটামুটি আমাদের কিন্তু বল কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে কাজ যতটুকুন যে একটা আইসি তোলা প্লাস ওয়াশ করা প্লাস ক্লিয়ার করা, মোটামুটি আপনারা কিন্তু জানতে পারলেন। আমরা চেষ্টা করলাম যে মোটামুটি A to Z একটা মানে ব্ল্যাক পেস্টের আইসি, আরও কিছু তথ্য দেওয়া যেত, যেহেতু মার্কেট বন্ধ হয়ে যাবে, যার জন্য আর বেশি দূর কন্টিনিউ করা যাচ্ছে না। আমি খেয়াল করি নাই, অলরেডি 1.5 ঘন্টা না 1.5 ঘন্টা না 1 ঘন্টার একটু কম বেশি হয়েছে, অলরেডি লাইভটা হয়ে গেছে। মোটামুটি আপনাদের সাপোর্ট পেলে কন্টিনিউভাবে এভাবেই আরও তথ্য আপনাদের সাথে শেয়ার করা যায়। আপনারা আছেন, সাথে আছেন বিধায় দেখা যাচ্ছে অনেক কিছু, অনেক অনুপ্রেরণা আমাদের যোগায় আর কি। তা এখন আর কয়েকটা তথ্য দিব, যার জন্য স্ক্রিনে যাই। একটা আইসি রিবলিং করার পরে কিন্তু দেখুন, স্ক্রিনে দেখুন যে প্রপার যে বলগুলো আছে, এই বলগুলো যদি কোনো সাইড, এটা তো জুম করা, যদি কম বেশি হয়ে যায়, তাহলে ধরেন একটা মোটা আছে আর একটা ছোট আছে, তাহলে যখন হিট দেবেন ওটা ট্যাবা হবে, ওই যখন বোর্ডে বসবে তখন একটার সাথে আরেকটা লেগে যাবে, আর যে লেগে যাবে তখন ওটা শর্ট হয়ে যাবে। যদি আইসির নিচে শর্ট থাকে তাহলে ফোনের রিডিং আসবে না, এটা নোট করে নিতে পারেন। যখন একটা আইসির নিচে জিএনডির সাথে যখন ভিরেজের একটা লাইন বা ভিডিডিটি 1.8 লাইন যদি শর্ট হয়ে যায়, জয়েন্ট হয়ে যায়, তাহলে কিন্তু নো সেন্স হয়ে যাবে। অথবা
হচ্ছে যে আপনার ঠাস করে 20-25 পর্যন্ত উঠে হচ্ছে যে আবার নিচে চলে আসবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তা একটা কথা বলে রাখি যে আপনারা ভিডিও দেখছেন, ভিডিও তথ্য পাচ্ছেন, খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের পেজে যে ফিডব্যাক অপশন আছে ওখানে একটা আপনাদের সুন্দর মতামত লিখবেন যে আপনারা কি ধরনের তথ্য আমাদের থেকে পেয়েছেন বা আপনারা কি উপকৃত হয়েছেন কিনা এই বিষয়ে একটু তথ্য দিবেন। অনেকটা পেজের রিচ যেভাবে প্রথম দিকে ছিল এখন পেজের রিচ কিছুটা কমে গেছে। তা আপনাদের মূল্যবান মতামত বা মূল্যবান কমেন্টের উপর নির্ভর করে পেজের র্যাঙ্ক পেতে সহযোগিতা হবে। তা এরপরে আসে যে আইসি তো বললাম, আইসি যে ওই বলের বিষয়টা আমরা তারপরে দেখি যে একটা আইসি যখন উঠাবেন কত স্মুথভাবে ওঠানো যায়। এটা দেখুন যে আমি এখন স্ক্রিনে যেটা দেখালাম স্যামসাং M21 এর যে সিপিইউ আছে তার নিচে যে বল প্যাড অপশন আছে এই অপশনটা কিন্তু হচ্ছে যে আমরা যখন আইসিটা উঠানোর চেষ্টা করেছি নিখুঁতভাবে চেষ্টা করেছি যে একটা আইসি উঠানোর। এখানে যখন আপনার হাতের অ্যাক্টিভিটি যত ভালো থাকবে এই আইসিটা মানে নিচের যে বল আছে এনসি লাইন পর্যন্ত উঠবে না। এর না ওঠার কারণ কি, যখন আমরা হিট ব্যবহার করেছি হিটের মেজারমেন্টটা সঠিক ছিল। এরপরে আসি আমরা ওই যে যেটার কথা বললাম যে র্যামের সাইডের প্রিন্ট, এরপরে আছে যে আমরা যখন আছে যে র্যামের সাইডে প্রিন্ট দেখি, আমি তো বলছিলাম যে র্যাম সাধারণত কর্নারে থাকে, 3 আইসি যে ফোনগুলো থাকে র্যাম থাকে কর্নারে। তাহলে এই র্যাম যখন কর্নারে থাকে তখন কিন্তু অনেক অসুবিধা তৈরি হয়। তো যার জন্যই এই আইসিগুলো তোলার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আর আইসিগুলো যতটা পারা যায় ক্লিনভাবে ওঠানোর ব্যবস্থা করবেন। আমরা আজকের ভিডিওতে বেশি লম্বা করব না, আমরা কিছু প্রশ্নোত্তর পর্বে যাব। প্রশ্নোত্তর পর্বে এই জন্যই যাব যে অনেকে অনেক ধরনের মতামত করেন, মানে জানতে চান, তা আপনাদের মূল্যবান মতামতগুলো আমরা শেয়ার করব। এরপরে আপনারা চাইলে মোটামুটি আমাদের সাথে যুক্ত হতে পারেন। অনেকে কমেন্ট করছিলেন যে বাবু ভাইয়ের বাসা কোথায়। বাবু ভাইয়ের বাসা হচ্ছে যে সাতক্ষীরা শ্যামনগর, ওনার পুরাতন দোকান ছিল কালীগঞ্জ, উনি এখন সাতক্ষীরা শ্যামনগরে আছেন। আর পেজের রিভিউ অবশ্যই দিবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যেহেতু আমাদের ভালো চান এবং আমিও যেহেতু আপনাদের ভালো চাই, উভয় যখন একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে তখন অবশ্যই আপনাদের মতামত আমাদের এখন তো প্রয়োজন। আপনারা পেজের রিভিউটা দিতে ভুলবেন না। এরপরে হচ্ছে যে অনেকে লিখেছেন যে নতুন রিবলিং কাজ শুরু করব, কি মডেল রিবলিং প্লেট নিব, এই বিষয়ে তথ্য চেয়েছেন। তা এটা আমার মাথায় ছিল না, যদি প্রথম দিকে বলতে পারতাম আরও ভালো হতো। এখানে বিষয় হচ্ছে যে আপনারা যখন শুরু করবেন তখন শুরু করার ক্ষেত্রে আপনারা কিন্তু মাস্টার প্লেট একটা নামে একটা বল প্লেট আছে, এই বল প্লেটটা নিতে পারেন। এটা হচ্ছে যে এমন একটা মানে প্লেট যেটার ভিতরে আপনার ওইরকম 90% সমাধান এই এক প্লেটের ভিতরেই থাকে। মানে এই আইসির যে মেজারমেন্ট আছে এখনকার প্রায় মানে 80-90% বলা যায় যে এই এক প্লেটেই হবে। এই বল প্লেটটা দিয়ে আপনি যখন রিবলিং করার চেষ্টা করবেন, এইটা দিয়ে যখন পারফেক্ট হবেন তখন আমার মনে হয় আর বাদ বাকি যে প্লেট আছে এগুলো দিয়ে আপনার আর বাদবে না। আর র্যামের জন্য আপনারা এই ধরনের একটা প্লেট নিয়ে নিতে পারেন। যদিও এটা পাবেন না, এটা থেকে একটু বড় সাইজ পাবেন। এটা হচ্ছে যে আমার খুব পছন্দের একটা বল প্লেট, এটার জন্য আমি চায়নাতে প্রায় 1 দিন ব্যয় করেছি, কিন্তু আমি ম্যানেজ করতে পারিনি, মানে ওরা বললো যে এটা মার্কেট আউট, এজন্য এটা বাদ, এটা নেওয়ার দরকার নেই, এটা থেকে একটু বড় সাইজ নেবেন। আর কমন যেটা আছে যে 6765 ভি যে সিপিউটা আছে এটা খুব কমন। এরপরে হচ্ছে যে আপনার 6768 ভি, এই দুইটা আইসি এখন বর্তমান আপনার রিবলিং করা প্রয়োজন হয়, এর আইসিগুলোই মূলত নষ্ট হয়। এর নিচে যে ব্ল্যাক পেস্ট থাকে, হোয়াইট পেস্ট থাকে, এগুলো কি হয় যে কোম্পানি যেটা ব্যবহার করছে এই পেস্টটা অত ভালো মানের না, যার কারণে কিছুদিন ব্যবহার করার পর 1 বছর 1.5 বছর যাওয়ার পরে ফোনটা যখন প্রচণ্ড পরিমাণ হিট হচ্ছে, হিট হওয়ার কারণে ওর ভিতরে একটা ব্লাস্ট তৈরি হয়। মানে
অনেক সময় কী হয় যদি হিট ধরে রাখে যদি, তাহলে কী হবে যে ওই বলগুলো আস্তে 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 ড্রাই হয়ে যায়, তখন কিন্তু একটা সিপিইউ নিচে যে রিবলিং ইস্যু হয়ে যায়, র্যামের সাথে সিপিইউ যে ডিসকানেক্ট যে বিষয়টা থাকে ওটা হয়ে যায়, তখন ডেড হতে পারে। শর্ট থাকলে রিডিং আমি বললাম হয়তো বুঝতে পারেননি, শর্ট থাকলে 1-2 কোনো রকম 1-2 চিড়িক মেরে উঠবে, অথবা 20-22 পর্যন্ত ঠাস করে উঠবে, মানে চাপার সাথে তো 25 আবার নেমে যাবে, আবার 25 আবার নেমে যাবে, এইরকম ধরনের কিছু অস্বাভাবিক রিডিং, এটা কিন্তু মানে স্বাভাবিকের মধ্যে পড়ে না। এক ভাই লিখেছে যে Oppo F15 সিপিইউ তোলার পরে শর্ট চলে গেছে, আমার কাছে ইউএফআই নাই, আমি চাচ্ছি সিপিইউ পরিবর্তন করতে, এখন কি করা যায়? নতুন সিপিইউ লাগবে কি, ইউএফএস বা র্যাম ক্লিন করা লাগবে কি? আসলে নতুন সিপিইউ নতুন র্যাম এগুলো তো কিনে আপনি মানে কাস্টমারের কাজ করে পোষাবেন আপনার, কেননা ওগুলো অনেক দাম, প্রায় 3000, 4000, 5000 পর্যন্ত। আমরা যখন চায়নাতে একটা শোরুমে গেছিলাম, ওরা একটা র্যামের দাম বললো, ইউএফএস র্যামের দাম বাংলা টাকা প্রায় 6200 টাকা আসছে। তা আমার মতে এত টাকা দিয়ে না কেনাই মানে মানে উত্তম হবে, কারণ আপনি চাইলে যে কোনো একটা পুরাতন সেট থেকে এগুলো কনফিগার করতে পারেন। আর এটা অনেক ডিপলি প্রশ্ন, এত ডিটেলসে লাইভে বলা সম্ভব না। আশা করি যদি মানে আপনি হয়তো কোনো রিপ্রোগ্রামার আছে যারা, বা যদি কেউ আপনার আশেপাশে থাকে ওনার থেকে কাজটা করিয়ে বা ওনার থেকে শিখে নিতে পারলে বেটার হয়। কেন A15 শুধু সিপিইউ তুলেছেন, এর জন্য আপনার র্যাম রিপ্রোগ্রাম করা লাগবে না, তবে আপনার সিপিইউটা ভালো আছে কিনা এটা বোঝার জন্য কোনো পদ্ধতি নাই, র্যামটা বোঝার জন্য পদ্ধতি আছে, সেটা ইউএফআই, জেটাক্স, তারপরে F64 এগুলো দিয়ে আপনি এটা চেক আপ করতে পারেন। তবে আপনি যখন র্যাম চেক করতে পারবেন, ইউএফএস চেক করতে পারবেন, তখন আপনার কাজটা সহজ হয়ে যাবে। এর জন্য সিপিইউ শুধু র্যাম, তারপরে স্টোরেজ যেগুলো থাকে আলাদা পার্ট, ওগুলো বাদ দিয়ে শুধু সিপিইউ বসাবেন, সিপিইউ রিডিং থাকবে 4 থেকে 12, 10 থেকে 12-র ভিতরে, মানে 4 থেকে 10 এর ভিতরে আইসির মডেল অনুযায়ী। এ নিয়ে আমরা মানে ডিটেলসে কোনো একদিন কথা বলবো যে সিপিইউ রিডিং কত থাকে, র্যাম সহ কত থাকে। তো এই স্টেপে যদি থাকে তাহলে আপনার পরবর্তী স্টেপে যেতে পারবেন। আশা করি কিছুটা তথ্য পেয়েছেন। অনেকে লিখেছেন যে আমাদের ভিডিও থেকে মোটামুটি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আসলে কি হয় যে আপনাদের জানানোর উদ্দেশ্যে বা আপনাদের সাথে তথ্য শেয়ার করব, আপনাদের বিষয়টা মাথায় রেখে মূলত এত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা। দেখুন যে কাজ চাইলে করা যেত, চাইলেই হচ্ছে যে একটা ভিডিও কাটছাট করে পোস্ট করে দেওয়া যেত, কিন্তু কি হয় যখন আপনাদের সামনে যখন কথা বলি তখন কি হয় যে একটা বিষয় গুছিয়ে বলার চেষ্টা করি, কোনো বিষয় আমরা হাইড রাখি না। তো আজকের ভিডিওটি আমরা কন্টিনিউ করব না, আপনাদের কোনো মতামত থাকলে আপনারা জানাতে পারেন, ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, এবং দেখা হবে নতুন নতুন কোনো তথ্য নিয়ে আবার দেখা যাবে হাজির হয়ে যাব। আমরা সামনে শুক্রবারে বর্ণীয় যে বিটম্যাপ আছে, বিটম্যাপ নিয়ে আলোচনা করব। বিটম্যাপের A to Z একটা বিটম্যাপ থাকলে আপনি কি ধরনের সুবিধা পাবেন, বিটম্যাপ দিয়ে আপনার কাজ কতটুকু আগাবে, স্কিমেটিক ছাড়া শুধু বিটম্যাপ ব্যবহার করে একটা ফোন রানিং কিভাবে করবেন, তার টোটাল ডিটেলসে আমি একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব আগামী শুক্রবার রাত 9টা। আগামী শুক্রবার মানে সামনে যে শুক্রবার আছে সেই শুক্রবারে রাত 9টায় আমরা লাইভে আসব বর্ণীয় স্কিমেটিক্স নিয়ে। তা মোটামুটি আজকের ভিডিওটি আর কন্টিনিউ করব না, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনাদের মূল্যবান মতামতের কথা বারবারই বলি, কেননা আপনারা যখন একটা সুন্দরভাবে একটা তথ্য পাচ্ছেন তখন আপনারাও যদি আপনাদের আগ্রহটা প্রকাশ করেন তাহলে আমরা বুঝবো যে আপনারা এই ধরনের কাজগুলো আমাদের থেকে শিখতে পারবেন। আচ্ছা, অনেকে আমার কাছে কমেন্ট করছেন যে আমার শিক্ষকরা হচ্ছে যে কোথায় কোথায় থাকেন। আসলে কি হয় যে শিক্ষকের তো শেষ নাই। আমি বাবু ভাইয়ের কথা বলেছি, উনি একজন হার্ডওয়্যার স্পেশালিস্ট, উনি মোটামুটি অনেক ভালো কাজ করেন, ওনার বাড়ি হচ্ছে শ্যামনগর। আর মুকুল ভাইয়ের কথা যেটা বললাম, উনি হচ্ছে যে আমার
এলাকারই, আমার পাশেই ওনার প্রতিষ্ঠান, একটু দূরে, মানে কাছে 1 মিনিটের রাস্তা বলা যায়। আর এরপর যে আমি স্কিমেটিক্সটা যেভার মাধ্যমে টোটাল ডিটেলসে জানতে পেরেছি, উনি হচ্ছেন যে JS জাফর ইকবাল, ওনার বাড়ি আছে সীতাকুণ্ড। অনেকে চিনেন, উনি হচ্ছে অনলাইনে খুব ভালো পপুলার আর কি। আর ওনার হচ্ছে যে মোটামুটি স্কিমেটিক্স সম্পর্কে প্রচুর ধারণা আছে, আপনারা হচ্ছে যে জানতে চেয়েছেন, যার জন্য বললাম। আর আমি আইফোনের কাজ শিখেছি হচ্ছে যে আমাদের যে রায়হান ভাই আছে উত্তরাতে, ওনার থেকে। উনি রায়হানের আই রিপেয়ার সেন্টার, উনি হচ্ছে যে আইফোন স্পেশালিস্ট। মোটামুটি সব রকম তথ্য নিয়ে আমি মানে চেষ্টা করি চলার। আর সবাই আমার শিক্ষক, আমি তাদেরকে সম্মান করি, আপনারা শিক্ষককে সম্মান করবেন এবং আমাদের কাজগুলো প্রতিনিয়ত ফলো করার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিনই নতুন নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার কোনো রকম। আর এখানে হচ্ছে যে এইটা ছিল একটা ডেড বোর্ড। হ্যাঁ, একজন কমেন্ট করেছে যে আইসিটা বসিয়ে দেখান। আসলে কি যে আইসিটা বসাবো এটা আমরা পরের ধাপে যাব, পরে আরেকটা দিন আবার একটা লাইভ করব এই আইসি বিষয়ে, মানে E to Z আরও কিছু ডিটেলসে নিব, কারণ আজকে সময় স্বল্পতা, আমি মার্কেট ক্লোজ হয়ে যাবে, তো যার জন্যে মানে চাচ্ছি না। আর আইসিটা বসানোর পর রান করিয়ে দেখাবো ইনশাল্লাহ। এটাও রান হবে, কিন্তু এটার হচ্ছে যে অপোজিট সাইডে কিছু সমস্যা আছে, যেটার কারণে এই বোর্ডটা রান হবে না। তবে ইনশাল্লাহ আপনার বাকিটা স্টেপ জানাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।